আচ্ছা, কালকে আমরা লাস্ট পর্যন্ত যেটা ডিসকাস করেছিলাম সেটা হচ্ছে ফাংশন এবং ফর্মুলার মধ্যে ডিফারেন্স কি কি, এবং ফাংশনস ফর্মুলাকে আমরা কিভাবে তোমার ডিফাইন করব। আমি জাস্ট একবার ছোট করে রিক্যাপ করে দিচ্ছি। আমাদের ফাংশন ছিল কি? ফাংশন হচ্ছে এক্সেলের প্রি ডিফাইন্ড কিছু কমান্ড, যে কমান্ডগুলো ক্রিয়েট করা হয়েছে স্পেসিফিক কিছু টাস্ককে পারফর্ম করার জন্য। আর ফর্মুলা আমরা বলেছিলাম যে ফাংশনের সঙ্গে ভেরিয়াস অপারেটরকে ইউজ করে, কিছু ইনপুট ভ্যালুকে ইউজ করে আমরা নতুন ধরনের কিছু ফর্মুলাসকে ডেভেলপ করব। তার মানে ফর্মুলাটাকে আমরা ক্রিয়েট করব, ক্রিয়েট করে আমরা আমাদের যা দরকার সেই অনুযায়ী আমরা আমাদের ইচ্ছা মতো ফর্মুলাকে ফ্রেম করব। তো আমি একটা তোমাদের সিম্পল এক্সাম্পল হিসাবে বলেছিলাম যে তোমার কাছে একটা টুল বক্স রয়েছে, সেই টুল বক্সের মধ্যে ভেরিয়াস টুলস আছে, প্রত্যেকটা টুলের এক একটা স্পেসিফিক টাস্ক পারফর্ম করার জন্য টুলগুলোকে ক্রিয়েট করা হয়েছে। তাহলে প্রত্যেকটা টুলকে ইমাজিন করো এক্সেলের এক একটা ফাংশন। আর টুলগুলোকে ইউজ করে যখন তুমি কিছু বিল্ড করছো, তখন এই যে মেকানিজমটা তুমি করছো সেটাকে ইমাজিন করো দ্যাট ইজ দ্য এক্সেল ফর্মুলা, এবং আলটিমেটলি তুমি যেটাকে বিল্ড করবে দ্যাট ইজ ইওর আউটপুট অর রেজাল্ট। আর তোমাদের আমি একটা ডায়াগ্রামের ফর্মে একটা জিনিস দেখিয়েছিলাম যে যখন আমরা একটা ফাংশনকে ইউজ করব তখন আমাদের কি করতে হবে। যে পার্টিকুলার, সে তুমি ফাংশন ইউজ করো বা ফর্মুলা ইউজ করো, ফর্মুলা তো তুমি ডেভেলপ করবে, এখন আমরা ফাংশন দিয়ে ব্যাপারটাকে ডিসকাস করি। তো ফাংশন যখন আমরা কোনোখানে অ্যাপ্লাই করব কিছু একটা ক্যালকুলেট করার জন্য, কোনো কিছু একটা পার্টিকুলার কিছু, আমরা একটা প্রথমে সেলকে সিলেক্ট করব। নেক্সট কি করব, আমরা ইকুয়াল সাইন দেব। ইকুয়াল সাইন মানে আমি এক্সেলকে বলছি ইউ ডু দ্য ক্যালকুলেশন। ইকুয়াল সাইন ছাড়া কোনোভাবে কোনো ফাংশন তুমি অ্যাপ্লাই করতে পারবে না, কোনো ফর্মুলা তুমি অ্যাপ্লাই করতে পারবে না, কিচ্ছু করতে পারবে না। ইকুয়েশন দেব, দেওয়ার পর আমরা ফাংশনকে কল করব, যে পার্টিকুলার স্পেসিফিক টাস্কটা আমি করতে চাইছি। ফাংশনকে কল করার পর তারপর আমাকে ইনপুট দিতে হবে। সেই ইনপুটটা হচ্ছে তোমার বেসিক্যালি আর্গুমেন্ট। তুমি কি ইনপুট দিচ্ছ সেটা তুমি সেলকে রেফার করে দিতে পারো, সেটা তুমি ম্যানুয়াল ভ্যালু দিতে পারো, যা খুশি দিতে পারো। তারপর আমরা ব্র্যাকেট ক্লোজ করব বা প্যারেনথেসিস ক্লোজ করব, করে এন্টার প্রেস করব। ওই পার্টিকুলার সেলে আমরা ওই টাস্কটা পারফর্ম হওয়ার পর আলটিমেটলি যা আউটকাম সেই আউটকামটা পাবো। তো এইটা ছিল আমাদের লাস্ট ক্লাসে আমরা বেসিক ফাংশনের এবং ফর্মুলাজের স্ট্রাকচারটা নিয়ে যেটা ডিসকাস করেছিলাম, এটা তার একটা রিক্যাপ আমি তোমাদেরকে দিলাম। আজকে আমরা এক্সেলের মোস্ট ফান্ডামেন্টাল বা বেসিক যে ফাংশনগুলো আছে তার মধ্যে মোস্ট ফ্রিকোয়েন্টলি ইউজড ফাংশনস, সেইগুলোকে আজকে আমরা ওয়ান বাই ওয়ান ডিসকাস করব, দেখব কিরকম ভাবে কোনটা কিরকম টাস্ক পারফর্ম করে এবং কিভাবে আমরা সেটাকে পারফর্ম করাবো। তাহলে আমরা প্রথমে শুরু করছি আমাদের এক্সেলের বেসিক ফাংশন থেকে। আমি তোমাদের স্ক্রিনে একটা দেখো শিটকে অ্যাপিয়ার করালাম। ও এক মিনিট, আমি ওই জুম সফটওয়্যারটা অন করতে ভুলে গেছি, জাস্ট এ সেকেন্ড, না হলে পরে ছোট লেখাতে তোমাদের অসুবিধা হবে। একটা মিনিট ওয়েট করো, আমি একটু ওই জুম ইন সফটওয়্যারটাকে অন করে নিই। হুম, আচ্ছা, দেখো আমরা প্রথমে যেটা করব সেটা হচ্ছে, এক সেকেন্ড, হ্যাঁ, আমরা প্রথমে যেটা করব সেটা হচ্ছে সাম ফাংশন। সামেশন মানে কি? সাম মানে হচ্ছে আমরা অ্যাড করব।
কিছু ভ্যালুসকে অ্যাড করব এবং সেই ভ্যালুগুলোকে আমরা কিরকম ভাবে অ্যাড করতে পারবো, কিভাবে আমরা ফাংশনকে অ্যাপ্লাই করতে পারবো, সেটা আমরা প্রথমে আগে লজিক্যালি ব্যাপারটাকে বোঝার চেষ্টা করি। প্রত্যেকটা পার্টে একটা বেসিক স্ট্রাকচার এখানে বারবার করে ফলোড হবে, রিপিটেড হবে। এই স্ট্রাকচারের লজিক কিন্তু কখনো চেঞ্জ হবে না, স্ট্রাকচারটা সেম থাকবে। ফাংশনের ইনপুট চেঞ্জ হবে, কারণ ফাংশন যখন তুমি চেঞ্জ করবে তোমার টাস্কটাও কিন্তু চেঞ্জ হবে। আমরা এই মোমেন্টে যে ফাংশনটা ইউজ করতে যাচ্ছি, সেই ফাংশন দিয়ে তুমি কিছু ভ্যালুসের সামেশন করতে পারবে, তাদেরকে অ্যাড করতে পারবে, কিন্তু তুমি এই ফাংশনটা দিয়ে আর অন্য কোনো টাস্ক কিন্তু পারফর্ম করতে পারবে না। আমি প্রথমে এই টেবিলটা তোমাদেরকে শো করছি, এই মোমেন্টে অন্য পার্টটাকে সিম্পলি ইগনোর করো, এই পার্টিকুলার টেবিলটাকে ফলো করো। এখানে ইয়ার ওয়াইজ কিছু ডেটা দেওয়া আছে, কিছু নিউমেরিক্যাল ভ্যালু দেওয়া আছে। আমাকে ক্যালকুলেট করতে বলছে টোটাল ভ্যালুস ইয়ার ওয়াইজ। তাহলে আমার 2024 জানুয়ারি টু ডিসেম্বর কি ভ্যালুস হবে টোটাল? 2022 সরি, এটা 2021 করে দাও, তাহলে যাবে 21, 22, 23, 24। প্রত্যেকটা ইয়ারে আমাদেরকে টোটাল এই ভ্যালুগুলোকে ক্যালকুলেট করতে বলেছে। তাহলে কোথায় আমার কাছে ভ্যালুটা বের করতে হবে? এই পার্টিকুলার সেলে। এই সেলটার অ্যাড্রেস কি দেখাচ্ছে? C19। ডেটা কোন সেল থেকে কোন সেলের মধ্যে রয়েছে? এই সেলটা হচ্ছে 2021 এর জানুয়ারির করেসপন্ডিং ভ্যালু। এর দেখো তোমার সেল অ্যাড্রেস হচ্ছে C7, কারণ কি সি কলাম 7th রো। আমাদের লাস্ট ডিসেম্বর কি থাকছে? সেম সি কলাম 18th রো। তাহলে আমি যদি এই সেলটাতে ক্লিক করি, ক্লিক করে আমি যদি আমাদের সেল অ্যাড্রেস যাই, তাহলে পরে C18। তাহলে 2021-এ মান্থ অফ জানুয়ারি থেকে মান্থ অফ ডিসেম্বরে আমার ডেটা সেটটা হচ্ছে ইন বিটুইন C7 অ্যান্ড C18। তাহলে আমাকে যখন সামেশন বা সাম ফাংশনটাকে অ্যাপ্লাই করতে হবে, আমাকে এই ডেটা সেটের মধ্যে অ্যাপ্লাই করতে হবে। আমি প্রথমে কি করব? আমরা 4 রকম ভাবে ফাংশনকে অ্যাপ্লাই করতে পারি। প্রত্যেকটা স্টেপ আমি তোমাদের দেখাচ্ছি, খুব ভালো করে ফলো করো। প্রত্যেকবার তুমি কিন্তু একই রেজাল্ট পাবে, শুধু ওয়ে অফ অ্যাপ্লিকেশনটা ডিফারেন্ট। প্রথমে ধরো আমি প্রথম একদম, আমার কাছে কোনো ফাংশন সম্বন্ধে কোনো আইডিয়া নেই, সামেশন ফাংশনকে কিভাবে আমি অ্যাপ্লাই করব আমি জানি না। তার জন্য আমি কি করব? যে পার্টিকুলার সেলে আমি সামেশন ফাংশন বা ওই পার্টিকুলার ফাংশনটাকে অ্যাপ্লাই করব, সেই সেলটা প্রথমে সিলেক্ট করো। সিলেক্ট করার পর এইখানে দেখো এফএক্স বলে একটা অপশন রয়েছে, সবাই দেখতে পাচ্ছ? দেখো যে আমি কারসারটা নিয়ে গেলে পরে এখানে ইনসার্ট ফাংশন বলে একটা অপশন শো করছে, এই যে এই এফএক্স। সবাই দেখতে পাচ্ছ এফএক্সটা? হ্যাঁ স্যার। আচ্ছা, তো এই এফএক্সটাতে তুমি যেই মোমেন্টে ক্লিক করবে, সেই মোমেন্টে তোমার কাছে একটা ফাংশনাল বক্স ওপেন হবে। আমি নতুন, আমি জানি না কোন ফর্মুলা ইউজ করলে আমার এই ফাংশনটা আসবে, সাম ফাংশনটা আসবে। তাই জন্য আমি কি করছি? এফএক্স এ ক্লিক করলাম, ইনসার্ট ফাংশনে ক্লিক করলাম। যেই মোমেন্টে ইনসার্ট ফাংশনে ক্লিক করলাম, আমাদের কাছে দেখো এইরকম একটা উইন্ডো উঠলো। হ্যাঁ চন্দনা, কিছু বলবে? না স্যার, না। আচ্ছা, এবারে দেখো এরকম আমাদের একটা ইনসার্ট ফাংশনের উইন্ডো এসছে। এই ফাংশনাল উইন্ডোটার মধ্যে এক্সেলের লাইব্রেরিতে যা যা ফাংশনস আছে তুমি সমস্ত ফাংশনকে সিলেক্ট করবে। সাপোজ আমি জানি না অ্যাডিশন করতে গেলে কি ফাংশন আমাকে অ্যাপ্লাই করতে হয়, আমি কি করব? এই যে সার্চ ফর এ ফাংশন, এটাকে ডিলিট করে দাও, যা লেখাটা রয়েছে বাই ডিফল্ট, দিয়ে লেখো অ্যাডিশন। অ্যাডিশন দিয়ে যেই গোতে প্রেস করবে, আচ্ছা অ্যাডিশনে ও
আমি অ্যাড দিলাম। এই অ্যাডের মধ্যে দেখো ও এতগুলো অপশনকে শো করছে। আমার কাছে দরকার হচ্ছে সামেশন। তাহলে দেখো এইখানে আমি যদি স্ক্রল করি, সামের সঙ্গে আরো দেখো অনেকগুলো অপশন আছে, এগুলো পরে, এগুলো একটু কমপ্লিকেটেড, এগুলো আমরা লজিক্যাল ফাংশন শিখি তারপরে। আমরা প্রথমে সামটাকে সিলেক্ট করব। যেই মোমেন্টে সাম সিলেক্ট করলে দেখো এইখানে একটা প্রম্পট দেখাচ্ছে, অ্যাডস অল দ্য নাম্বারস ইন এ রেঞ্জ অফ সেলস। তার মানে তুমি যে রেঞ্জটা সিলেক্ট করবে, ডেটা রেঞ্জটা সিলেক্ট করবে, তার মধ্যে যতগুলো নাম্বার আছে সমস্ত নাম্বারকে ও অ্যাড করবে। এইটা হচ্ছে সামেশন বা সাম ফাংশনের পারপাস, এবং এই স্ট্রাকচারে এই ফাংশনটা আছে। খুব ভালো কথা। আমি এই সাম ফাংশনটাকে নিলাম, ওকে প্রেস করলাম। যেই মোমেন্টে আমি ওকে প্রেস করলাম, একটা ভালো করার জিনিস দেখো, আমি একটু এটাকে জুম আউট করি, এই জায়গাটাকে ভালো করে ফলো করো। এখানে কি দেখতে পাচ্ছ? ইকুয়াল সাইন দিয়ে সাম C6 থেকে C18। যদি আমরা এই বক্সের ভিতর দেখি নাম্বার 1 C6 থেকে C18, তাহলে সামেশন কি করছে? একটা রেঞ্জকে সিলেক্ট করেছে। এবার আমাকে চেক করে দেখতে হবে ও কি কারেক্ট রেঞ্জটা সিলেক্ট করেছে নাকি ভুল রেঞ্জ সিলেক্ট করেছে। আমরা চেক করে দেখি ও রেঞ্জটা কারেক্ট সিলেক্ট করেছে কিনা। দেখো আমার ডেটা কোথা থেকে আছে? আমার ডেটা আছে C7 থেকে C18, কিন্তু ও সিলেক্ট করেছে দেখো C6 থেকে C18। কেন? কারণ দেখো C6 এ 2021 ইয়ার আছে। আমি জানি 2021 একটা ইয়ারকে ডিনোট করছে, কিন্তু এক্সেল 2021 কে ভ্যালু হিসাবে ট্রিট করছে, নাম্বার হিসাবে ট্রিট করছে। সেই কারণের জন্য যখন আমি এই এফএক্স বা ইনসার্ট ফাংশন থেকে এই ফাংশন আর্গুমেন্টটাকে অন করছি, তখন কি করছে? যে সেলে তোমার সিলেক্টেড আছে, যে সেলে তুমি ফাংশনটাকে অ্যাপ্লাই করবে, সেই সেলের অ্যাডজাসেন্ট যে সেলটা থেকে ও সাম আপ করবে ভ্যালুকে, সেই প্রত্যেকটা সেলকে ও চেক করবে। ও চেক করতে গিয়ে দেখছে স্টার্টিং ফ্রম C18 আপ টু C6 আমি নিউমেরিক্যাল ভ্যালু পাচ্ছি। ও কিন্তু 2021 কে ইয়ার হিসাবে ট্রিট করছে না, ও কিন্তু 2021 কে এরকম একটা নিউমেরিক্যাল ভ্যালু হিসাবে বা নাম্বার হিসাবে ট্রিট করছে। সেই কারণের জন্য ও দেখো রেঞ্জটা নিয়ে নিয়েছে C6 টু C18। তাহলে আমি যদি এটার উপর ব্লাইন্ডলি ডিপেন্ড করে আমি যদি ওকে প্রেস করে দিই, আমার কিন্তু রেজাল্ট এরর হবে। তাই জন্য এইভাবে যখন কোনো ফাংশনকে অ্যাপ্লাই করবে, সবার প্রথম আগে চেক করবে তুমি যে মানে রেঞ্জটাকে অ্যাড করতে চাইছো বা যে রেঞ্জ অফ সেলের জন্য তুমি ফাংশনটাকে অ্যাপ্লাই করতে চাইছো, এক্সেল সেই পার্টিকুলার রেঞ্জটাকে সিলেক্ট করেছে না করেনি। যদি না করে তখন তোমাকে কিন্তু সেলটাকে চেঞ্জ করে দিতে হবে, রেঞ্জটাকে চেঞ্জ করে দিতে হবে। তাহলে কি করবে? এই যে নাম্বার 1 রয়েছে এটাকে ডিলিট করে দাও। ডিলিট করে দিয়ে কি করবে? ডিলিট করে দিয়ে এই C7 সেলে ক্লিক করো, কন্ট্রোল প্রেস করো, লেফট ক্লিক করে এটাকে ড্র্যাগ করো আপ টু C18, রিলিজ করে দাও। আমি এখানে তোমাদের বোঝানোর জন্য একবার রিলিজ করেছিলাম, তাই জন্য C7টা দুবার অ্যাপিয়ার করেছে। তাহলে তোমার রেঞ্জটা হলো কি? C7 থেকে C18। আমি আবার দেখাচ্ছি, দেখো নাম্বার 1 এ কি করবে? C7 এ ক্লিক করবে, কন্ট্রোল প্রেস করবে, লেফট ক্লিক ছাড়বে না, রিলিজ করবে না, ওই অবস্থাতে ধরে ড্র্যাগ করে C18 অব্দি এসে ছেড়ে দাও। তাহলে দেখো তোমার জানুয়ারি থেকে ডিসেম্বর অব্দি এই রেঞ্জ অফ ডেটাটা সিলেক্টেড হলো। যেই তোমার সিলেক্টেড হয়ে গেল, তুমি কারেক্ট রেঞ্জ অফ ডেটা পেয়ে গেলে, এইবার ওকেতে প্রেস করে দাও। দেখো তোমার কাছে একটা ভ্যালু এলো 56449। এর সঙ্গে দেখো এইখানে একটা দেখতে পাচ্ছ গ্রিন কালারের একটা ছোট্ট ট্রায়াঙ্গেল হয়ে আছে এই সেলটার কর্নারে। এটা একটা কিছু এররকে শো করছে। এটা কি এরর আমি একটু পরে বলছি। তাহলে এই রকম ভাবে আমরা সাম ফাংশনকে অ্যাপ্লাই, যে কোনো ফাংশনকে তুমি অ্যাপ্লাই করতে পারো। আমি আরেকবার তোমাদের দেখাচ্ছি, এই প্রসেসটা আমি ডিলিট করে দিলাম। কি করবে? যে সেলে তুমি ফাংশনকে অ্যাপ্লাই করতে চাইবে প্রথমে সেই সেলটাকে সিলেক্ট করো। সিলেক্ট করার পর চলে যাও এই এফএক্স ইনসার্ট ফাংশনে, ইনসার্ট ফাংশনে ক্লিক করো,
তোমার কাছে এরকম একটা ইনসার্ট ফাংশন এসে গেল। তুমি যদি জানো ফাংশন নেম, তুমি ডাইরেক্ট এখানে ফাংশন নেম লিখতে পারো। তুমি যদি ফাংশন নেমটা না জানো তাহলে পরে তুমি সিম্পলি এখানে লেখো অ্যাড, গোতে ক্লিক করো, ও অ্যাডিশন রিলেটেড, অ্যাড রিলেটেড, এই তিনটে ক্যারেক্টার রিলেটেড যাবতীয় ফাংশনকে ইন্টেলিজেন্টলি ফাইন্ড আউট করলো। একটু নিচের দিকে স্ক্রল করো, সাম সিলেক্ট করো, ওকে প্রেস করো। এই তোমার খুলে গেল ফাংশন আর্গুমেন্ট, মানে ইনপুট। ও ইনপুট চাইছে তোমার কাছে, তুমি আমাকে, ও বলছে আমাকে তুমি ইনপুট দাও, আমি এবার তোমার পারফরমেন্সটা, আমি তোমার টাস্কটাকে পারফর্ম করব। এবার ইনপুট দিতে গিয়ে যেটা বললাম, যেহেতু এইখানে 2021 আছে, এক্সেল 2021 কে কনসিডার করে নিয়েছে। কেন কনসিডার করেছে? কারণ তোমার C19 সেলটা, তার সঙ্গে অ্যাডজাসেন্ট সেল দেখো C18 থেকে শুরু করে C6, তাহলে ও ভুল রেঞ্জ নিয়েছে। রেঞ্জটাকে ইমিডিয়েট ডিলিট করে দাও। তারপর কি করবে, যে রেঞ্জটা তুমি নেবে ক্লিক করো, কন্ট্রোল প্রেস করো, রিলিজ করবে না, লেফট ক্লিক, তোমার রেঞ্জ সিলেক্টেড হলো, ক্লিক ছেড়ে দাও, C7 থেকে C18, ওকে ডান, চলে এলো সামেশন। দেখো এই প্রসেসটা তোমাদের সবার কাছে ক্লিয়ার হলো কিনা, সবাই বুঝতে পেরেছো কিভাবে ইনপুট করবে ফাংশন যদি আমি ফাংশনের নামটা না জানি? স্যার আরেকবার স্যার রিপিট করুন না আরেকবার। এই তো, যে সেলের মধ্যে অ্যাপ্লাই করবে সেই সেলকে সিলেক্ট করবে, ইনসার্ট, এই ফর্মুলা বক্সের পাশে ইনসার্ট ফাংশন এফএক্স এ ক্লিক করবে, এই ইনসার্ট ফাংশন অপশন আসবে। যেহেতু সাম সব থেকে বেশি ইউজড ফর্মুলা এক্সেলের, তাই জন্য সামটা অটোমেটিক্যালি সবার প্রথম অ্যাপিয়ার করে এমনিতেই, তাই জন্য আমাদের খুঁজতে হয় না। এটা হচ্ছে মোস্ট ইউজড ফাংশন এক্সেলের, এত বেশি কোনো ফাংশন ইউজড হয় না, সামেশন প্রত্যেকটা পারপাসে ইউজড হয়। তো এই সামেশন এখানে রয়েছে, আমি এখানে ওকে করলেই হবে। যদি আমি ফাংশনটা এখানে না দেখতে পারি তাহলে আমি ফাংশনটাকে সার্চ করব, এখানে লিখে গোতে ক্লিক করব, ফাংশন এখানে লিস্টেড হবে। যেই ফাংশন পেয়ে গেলে ওকেতে যাও, ওকেতে গিয়ে যেটা আমি বারবার করে বলছি, তোমাকে চেক করতে হবে রেঞ্জ ঠিক আছে কিনা। রেঞ্জ ভুল থাকলে রেঞ্জটাকে ডিলিট করে দাও, এই রেঞ্জটা পুরোটা ডিলিট করে দাও। ডিলিট করে দিয়ে আমার যেটুকু রেঞ্জ অফ ডেটা দরকার সেইটুকুকে সিলেক্ট করো, রিলিজ করো, ওকে প্রেস করো, চলে এলো তোমার ভ্যালু। বোঝা গেছে? সবাই বুঝতে পেরেছো? আচ্ছা, এটা একরকম ভাবে তোমরা অ্যাপ্লাই করতে পারো। নেক্সট কিভাবে অ্যাপ্লাই করতে পারো, ইকো এইখানে এই সেলে ক্লিক করলে, ক্লিক করার পর এবার এই এফএক্স এ যদি ক্লিক না করো, চলে যাও রিবনে, রিবনের মধ্যে ফর্মুলা। এই ফর্মুলাজের মধ্যে আমরা কি করছি, আমরা করছি হচ্ছে পার্টিকুলার একটা ফাংশনকে ফাইন্ড আউট করছি। এবার দেখো এখানে ভেরিয়াস ধরনের ফাংশনস আছে। যদি তুমি রিসেন্টলি ইউজডে যাও, কি কি যে ফাংশনগুলো তুমি সব থেকে রিসেন্ট ইউজ করেছো সেগুলো এইখানে লিস্টেড থাকবে। এটা তোমার নিজের ইউজ করার জন্য থাকবে, এটা কিন্তু প্রত্যেক ইউজারের কিন্তু আলাদা আলাদা হবে। তুমি যে ধরনের ফাংশন বেশি ইউজ করছো সেই ধরনের ফাংশন তোমাকে তোমার আলটিমেটলি সেই অনুযায়ী এখানে লিস্টেড থাকবে। নেক্সট হচ্ছে ফাইনান্সিয়াল ফাংশন, যারা অ্যাকাউন্টিং রিলেটেড কাজ করে তারা ফাইনান্সিয়াল ফাংশনকে ইউজ করবে। নেক্সট হচ্ছে লজিক্যাল ফাংশন, এই লজিক্যাল ফাংশন আমরা শিখব। এখানে হচ্ছে টেক্সট রিলেটেড ফাংশন, এখানে ডেট অ্যান্ড টাইম রিলেটেড ফাংশন, এগুলো আমাদের সব শিখতে হবে। এটা হচ্ছে এইটা হচ্ছে অ্যাডভান্সড এক্সেলের পার্ট, লুকআপ ফাংশন। এইখানে হচ্ছে ম্যাথামেটিক্স অ্যান্ড ট্রিগোনোমেট্রিক্যাল ফাংশন। এই ম্যাথামেটিক্স অ্যান্ড ট্রিগোনোমেট্রিক্যাল ফাংশনের মধ্যে সাইন, কস, ট্যান থেকে সলভ করে সব পাবে। এবার ম্যাথামেটিক্স সামেশন কি, ম্যাথামেটিক্স, এই ম্যাথামেটিক্স এর আন্ডারে দেখো সামেশন এটা রয়েছে। তুমি এখান থেকে যদি সাম ক্লিক করো, আবার আগের বারের মতন ওই সেম ফাংশনাল আর্গুমেন্টটা চলে আসবে, ফাংশন আর্গুমেন্ট। এইটাকে তোমাকে চেঞ্জ করতে হবে। এবার তুমি কোন কলামে আছো, এবার তুমি আছো হচ্ছে ডি কলামে। ও দেখো আবার 2022 কে নিজের মতন ধরে নিয়েছে অ্যাজ এ নিউমেরিক্যাল ভ্যালু, তাই জন্য D6 থেকে D18 শো করছে। ইরেজ করে দাও ব্যাকস্পেস দিয়ে।
তারপর তোমার ফার্স্ট কোনটা D7 থেকে শুরু করে D18 হবে, D18 অব্দি যাও, রিলিজ করো, এই D7 টু D18 ওকে প্রেস করো, এ দেখো তুমি ভ্যালু পেয়ে গেলে 50370। তাহলে এটা এইভাবে করার প্রসেসটা কি হলো, সেলে ক্লিক করব, রিবনে যাব, ফর্মুলাসের আন্ডারে যে ক্যাটেগরির আন্ডারে পড়বে সেই ক্যাটেগরি থেকে আমি তোমার ফাংশনটাকে সিলেক্ট করে নেব। এটা হচ্ছে একদম বিগিনিং পার্টে আমরা এভাবে করি। এবার অলরেডি আমরা জেনে গেলাম অ্যাড করতে গেলে আমার সাম ফাংশনটা ইউজ করতে হয়। তাহলে আমি এই দুটো প্রসেস না করে আর কিভাবে সাম ফাংশন ইউজ করতে পারি? প্রথম আমি কি করব, যে সেলে সাম ফাংশন ইউজ করব সেখানে ইকুয়াল সাইন দেব। ইকুয়াল সাইন দেবার পর ফাংশনটাকে কল করব। আমি প্রথমে এস লিখলাম, দেখো যেই মোমেন্টে এস লিখলাম এক্সেল ইন্টেলিজেন্টলি এস রিলেটেড যতগুলো ফাংশন ওর লাইব্রেরিতে আছে সব কটা ফাংশন ও তোমাকে এখানে লিস্ট করে শো করছে। এবার আমি এস দিয়ে আমার হবে না, আমি এখানে সাম লিখলাম। এবার সাম রিলেটেড যতগুলো ফাংশন এক্সেল লাইব্রেরিতে আছে, ফাংশন লাইব্রেরিতে আছে, ও সবগুলোকে লিস্ট করে দিয়েছে তোমাকে যে তুমি এখানে কোনটা চাও। আমাদের এখানে দরকার হচ্ছে সাম ফাংশন টপমোস্ট। এই টপমোস্ট ফাংশন যদি না হয়ে, কথার কথা বলছি, ধরো আমাকে এই ফোর্থ ফাংশনটা ইউজ করতে হবে, তাহলে আমি কি করে যাব? তুমি আইদার মাউস নিয়ে গিয়ে সাম এই ফোর্থ ফাংশনের উপর ডাবল ক্লিক করতে পারো, নতুবা তোমার কিবোর্ডের মধ্যে যে ডাউন অ্যারোটা আছে সেই ডাউন অ্যারোটাকে প্রেস করে হাইলাইটেড বারটাকে সেই পার্টিকুলার ফাংশনে নিয়ে যাবে, নিয়ে গিয়ে তোমার কিবোর্ড থেকে ট্যাব প্রেস করতে হবে। আমি আরেকবার রিপিট করছি, যে পার্টিকুলার ফাংশন তুমি যদি কিবোর্ড থেকে সেই ফাংশনটাকে এক্সিকিউট করাতে চাও, প্রথম কাজ হচ্ছে তুমি ফাংশনটাকে কল করো। এক্সেল তোমাকে ওই ফাংশনের সাথে রিলেটেড যতগুলো ফাংশন ওর লাইব্রেরিতে লিস্টেড রয়েছে সমস্ত ফাংশনকে ও তোমাকে লিস্ট করে দেখাবে। সেইখান থেকে তোমার যেটা ফাংশনটা দরকার তুমি সেই ফাংশনটাকে সিলেক্ট করবে। যদি লিস্টে নিচের দিকে নামতে হয় তাহলে তোমার কিবোর্ডের থেকে ডাউন অ্যারো প্রেস করবে। যে ফাংশনটা তোমার দরকার সেই ফাংশনটাকে হাইলাইট করার পর মাউস দিয়ে করলে ডাবল ক্লিক করবে, আর যদি তুমি কিবোর্ড দিয়ে করো তাহলে ট্যাব প্রেস করবে। যেই মোমেন্টে ট্যাব প্রেস করলাম দেখো ব্র্যাকেট ওপেন হলো, মানে প্যারেনথেসিস ওপেন হলো। ব্র্যাকেট ওপেন হওয়ার পর ও বলছে আমাকে ইনপুট দাও। ইনপুট মানে কি, নাম্বার 1। ও তোমাকে একটা সিনট্যাক্স দেখাচ্ছে, এটাকে বলা হয় সিনট্যাক্স। এই যে তুমি ছোট্ট যে জিনিসটা দেখতে পাচ্ছ একটা লম্বা তোমার একটা ফ্রেমের মতো জায়গার মধ্যে, এটা হচ্ছে সিনট্যাক্স। এইভাবে ফাংশনটা লাইব্রেরিতে আছে। আমরা যখন এর আগে ফাংশন আর্গুমেন্ট দেখতে পাচ্ছিলাম, এইখানে তোমার এই যে নাম্বার 1 দেখছো, তারপরে দেখো নাম্বার 2টা দেখো এই মোমেন্টে অ্যাক্টিভ নয়। এক্সেল যদি বোঝে নাম্বার 1 এর পর নাম্বার 2 কে অ্যাক্টিভ করতে হবে তাহলে অটোমেটিক্যালি নাম্বার 2 অ্যাক্টিভ করে দেবে, আদারওয়াইজ করবে না। এই মোমেন্টে ও শুধু নাম্বার 1টাকে অ্যাক্টিভ করে রেখেছে। এবার কি করবে, এবার তোমাকে ডেটা রেঞ্জটা দিতে হবে। ডেটা রেঞ্জ আমার কি, আমি এবারে ই কলামে আছি, তাহলে ই কলামে আমাকে E7 থেকে স্টার্ট করে E18 অব্দি সাম করতে হবে। তাহলে পরে আমি E7 এ ক্লিক করলাম, ক্লিক করে আমি ড্র্যাগ করে E18 অব্দি এলাম। এবার ভালো করে এই জায়গাটাকে ফলো করো, E7:E18। এই যে পার্টিকুলার রিপ্রেজেন্টেশনটা এক্সেল তোমাকে শো করছে, এটা অ্যাকচুয়ালি এক্সেল কি বোঝাচ্ছে? এক্সেল E7 কলাম E18 মানে বোঝাচ্ছে E7 আর E18 এর মধ্যে যতগুলো সেল আছে সবকটা সেলকে ও এই ফর্মুলার মধ্যে কালেক্ট করে রেখেছে, মানে সবকটা সেলের ডেটাকে ও কালেক্ট করে রেখেছে। যদি আমাকে ইন্ডিভিজুয়াল সেলস দিতে হয়, আমরা একটু বাদে দেখব, সেখানে আমাকে পার্টিকুলার কোনো একটা সেল বা কোনো একটা রেঞ্জ দেবার পর তারপর যদি আমাকে আবার একটা কোনো তার সাথে ভ্যালুকে অ্যাড করতে হয় তখন আমাকে কমা প্রেস করতে হবে। যেই মোমেন্টে আমি কমা প্রেস করব আমার সেকেন্ড নাম্বারটা দেখো হাইলাইটেড হবে। দেখো
আমার এখানে দরকার নেই, কিন্তু তোমাদের বোঝানোর জন্য বলছি। এই আমি কমা প্রেস করলাম, যেই মোমেন্টে কমা প্রেস করলাম, দেখো কমা প্রেস করার আগে নাম্বার 1 ছিল, নাম্বার 2 ছিল, তারপর ডট 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 ছিল। নাম্বার 1টা হচ্ছে তোমার কম্পালসারি, নাম্বার 2টা হচ্ছে অপশনাল। দরকার পড়লে তুমি দেবে, না পড়লে দেবে না। যেই মোমেন্টে তুমি কমা প্রেস করলাম, যেই মোমেন্টে আমি কমা প্রেস করলাম, দেখো নাম্বার 2 এবার অ্যাক্টিভ হয়ে গেল। এবার নাম্বার 2 মানে এক্সেল তোমার কাছে আরো ইনপুট চাইছে। এবার তোমার কাছে যদি ফার্দার কোনো ভ্যালু এর সঙ্গে অ্যাড করার দরকার হয়, তোমাকে সেই ইনপুটটা কমা দিয়ে দিতে হবে। এরকম ভাবে আমরা কমা কমা দিয়ে 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 দিয়েও সেলকে সিলেক্ট করতে পারি। কমা কখন দেব? যদি সেলগুলো কন্টিজিয়াস না হয়। কন্টিজিয়াস মানে সেলগুলো যদি পরপর পরপর একটা কন্টিনিউটি না মেনটেন করে। এখানে দেখো E7 থেকে E18 এই সেলগুলো হচ্ছে কন্টিনিউয়াস সেল। কিন্তু যদি এরকম হতো E7 থেকে E18 এরকম না হয়ে, ধরো E7 তারপর E9 তারপর E11 তারপর E13 এগুলোকে আমাকে অ্যাড করতে হতো, তাহলে E7 এর পর E8 আমি নিচ্ছি না, E9 নিচ্ছি, E9 এর পর E10 নিচ্ছি না। যেখানে এরকম ব্রেক হয়ে যাচ্ছে সেগুলোকে বলা হয় যে কন্টিজিয়াস সেল নয়। সরি, তোমাকে হলো কন্টিনিউয়াস সেল নয়, কন্টিজিয়াস সেল। তার মানে সেখানে কোথাও না কোথাও ব্রেক আছে। সেই কেসে আমাদেরকে কমা প্রেস করতে হবে। আমরা পরের এক্সাম্পলটাতেই দেখব। তো এই মোমেন্টে আমি কমাটাকে অফ করলাম, কারণ আমার রেঞ্জ সিলেক্টেড। এবার নেক্সট স্টেপ কি? তোমাকে ব্র্যাকেট ওপেন হয়েছে মানে তোমাকে ব্র্যাকেট ক্লোজ করতে হবে, তবে তোমার ফাংশন কিন্তু কাজ করবে। আমি যদি ব্র্যাকেটকে ক্লোজ না করে আমি যদি এন্টার প্রেস করি, তাহলে পরে ও একটা ভ্যালু তোমাকে শো করছে সামেশানে, কিন্তু এই ভ্যালুটা সামেশান বলে নিয়ে নিয়েছে অটোমেটিক্যালি। কিন্তু প্রবলেম হবে যদি মানে ধরো তোমার একটা লার্জ কোনো ফর্মুলা হয়, তাহলে পরে কিন্তু এই ব্র্যাকেট তুমি যদি ক্লোজ না করো, তাহলে পরে কিন্তু তোমাকে ফাংশনে এরর দেখাবে। এটা সিঙ্গেল একটা ফাংশন বলে তোমার এখানে কোনো প্রবলেম হলো না। কিন্তু যখনই কমপ্লিকেটেড ফর্মুলা তুমি ডেভেলপ করবে, যেখানে তোমার বা ধরো ফাংশনের মধ্যে মোর দ্যান 2-3 আর্গুমেন্টস তোমাকে দিতে হবে, সেখানে ব্র্যাকেট কিন্তু ক্লোজ করা একটা বাধ্যতামূলক ব্যাপার। এটা কিন্তু সবাই মনে রেখো। তাই জন্য এখানে রেজাল্ট দিয়েছে বলে ব্র্যাকেট ক্লোজ করলাম না তা নয়। ব্র্যাকেট যখন ওপেন হয়েছে, ফাংশন ফর্মুলা লেখার পর তোমাকে ব্র্যাকেট ক্লোজ করতে হবে। করার পর এন্টার প্রেস করো। এবার একটা জিনিস ভালো করে দেখো, যেই মোমেন্টে আমি এন্টার প্রেস করলাম, আমি দেখো এখানে একটা রেজাল্ট পেলাম, কারসারটা আমার তার পরের সেলে চলে গেল। এবার তুমি ধরো চাও কারসারটা পরের সেলে যাবে না, তাহলে কি করব? তাহলে আমি কি করছি, আবার আমি এই সেলটাকে ডাবল ক্লিক করলাম, করার পর এবার কিবোর্ডে শুধু এন্টার প্রেস করবো না, কারণ তুমি যতবারই ফাংশন কমপ্লিট করার পর ব্র্যাকেট কমপ্লিট করার পর এন্টার প্রেস করবে, তুমি কিন্তু তারপরে তার ঠিক নিচের সেলটাতে চলে যাবে। কিন্তু তোমাকে যদি সেম সেলে থাকতে হয়, তাহলে যেটা করতে হয় সেটা হচ্ছে কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করে এন্টার প্রেস করো। কন্ট্রোল প্রেস করে যদি এন্টার প্রেস করো, দেখো তোমার কার্সার কিন্তু ওই সেলেই থেকে গেল, পরের সেলে কিন্তু গেল না। এবার তোমার দরকার অনুযায়ী কখনো কখনো তুমি এটা অ্যাপ্লাই করতে পারো, ডাইরেক্ট এন্টার প্রেস করতে পারো। কখনো কখনো আবার তোমার দরকার অনুযায়ী কন্ট্রোল প্রেস করে এন্টার প্রেস করতে পারো, তাহলে তুমি ওই সেলের মধ্যেই থেকে যাবে। দেখো এটা তোমাদের কাছে সবার কাছে ক্লিয়ার হলো কিনা কিভাবে ফাংশন লিখবো? তাহলে আমি আরেকবার তোমাদের দেখাচ্ছি। প্রথম কাজ হচ্ছে ফর্মুলা বা ফাংশন অ্যাপ্লাই করতে গেলে যে সেলে অ্যাপ্লাই করব, ফার্স্ট হচ্ছে ইকুয়াল সাইন। ইকুয়াল সাইন দেওয়ার পরে আমি ফাংশনকে কল করব। সাম ফাংশনকে দরকার, সাম লিখলাম। সাম হাইলাইটেড হয়ে আছে, তুমি যদি মাউস থেকে করো ডাবল ক্লিক, আর যদি কম্পিউটার কিবোর্ড ইউজ করো ট্যাব। যেই ট্যাব ইউজ করলে তোমার কাছে এক্সেল আর্গুমেন্টটা শো করছে, এই আর্গুমেন্ট অনুযায়ী তোমাকে এবার ইনপুট দিতে হবে। আমার এখানে ইনপুট হচ্ছে ফ্রম E7 টু E18। আমার ইনপুট দেওয়া হয়ে গেছে।
ব্র্যাকেট ওপেন হয়েছে মানে ব্র্যাকেট ক্লোজ করব, এন্টার মারলে রেজাল্ট পাবো, কার্সার তলার অ্যারো তোমার তলার সেলে যাবে। আর যদি তুমি সেম সেলে থাকতে চাও তাহলে কন্ট্রোল প্রেস করে এন্টার প্রেস করো, তুমি সেম সেলের মধ্যে থেকে যাবে। এইভাবে ফাংশন কিভাবে অ্যাপ্লাই করতে হয় সবাই বুঝতে পেরেছো? সবার কাছে ক্লিয়ার হয়েছে? হ্যাঁ Yes, স্যার। sir. আচ্ছা, এইবার আর একটা শর্টকাট প্রসেস আছে। শর্টকাট প্রসেসটা কি? এবার ধরো আমি 2024 এর এই ভ্যালুগুলোকে সাম আপ করতে চাই, তাহলে এবার আমাকে সাম আপ করতে হবে কি? আমি তো দেখে নিয়েছি আমার রো নাম্বার 7 আর রো নাম্বার 18 এর মধ্যেই আমাকে থাকতে হচ্ছে, শুধু কলাম নাম্বারটা চেঞ্জ হচ্ছে। তাহলে এবার আমার ডেটা রেঞ্জ হচ্ছে F7 থেকে F18। কি করব? এবার একটা শর্টকাট প্রসেস, সেলটাকে সিলেক্ট করো। এই সেলটা সিলেক্ট করার পর এই রিবনের মধ্যে চলে আসো। রিবনের মধ্যে বাই ডিফল্ট হোম থাকে, তোমরা এখান থেকে ফর্মুলা ট্যাবটাকে সিলেক্ট করবে। এইখানে দেখো অটো সাম বলে একটা অপশন রয়েছে। এই অটো সামের উপর তুমি যদি মাউসটাকে নিয়ে যাও, দেখো একটা শর্টকাট শো করছে যে তুমি অটো সামে মাউস দিয়ে ক্লিক করলেও যা রেজাল্ট পাবে, তুমি যদি কিবোর্ড থেকে অল্ট প্লাস ইকুয়াল সাইন অ্যাপ্লাই করো এক্স্যাক্টলি সেম রেজাল্ট পাবে। আমি যখন তোমাদের ফর্মুলা স্ট্যাপ দিয়ে দেখাচ্ছি, তাহলে আমরা এখানে অটো সামে ক্লিক করলাম। ক্লিক করার পর এবার চেক করে দেখি এখানে কি হলো। দেখো ও কিন্তু এক্সেল কিন্তু বারবার করে এই 2024টাকে কিন্তু সিলেক্ট করে নিচ্ছে। এবার এই 2024টা আমার দরকার নেই, তাহলে আমাকে কি করতে হবে? তুমি দুরকম ভাবে এটা চেঞ্জ করতে পারো। তুমি এখানে ক্লিক করলে F6টাকে চেঞ্জ করে F7 করে দিলে, এটা করতে পারো। বা আরেক রকম ভাবে করতে পারো। কিভাবে করতে পারো? আমি এই অটো সামের ফাংশনটাকে এখান থেকে অফ করে দিলাম, আবার আমি এটাকে সিলেক্ট করলাম, এই অটো সামে ক্লিক করলাম। দেখো এই যে দেখতে পাচ্ছ এই তোমার এই টোটাল রেঞ্জের গা দিয়ে একটা কিছু মুভ করছে, যেন পিঁপড়ে হেঁটে যাচ্ছে এরকম একটা অ্যাপিয়ার করছে, এটাকে বলা হয় মার্চিং অ্যান্ট। এইভাবে যখন একটা সেল সিলেক্টেড থাকে অ্যাক্টিভ সেল, তখন এইটা এইভাবে সেটা এক্সেল তোমাকে হাইলাইট করে দেখায় যে তুমি এটাকে সিলেক্ট করে রেখেছো। এখন এই যে একটা তোমার একটা দেখো স্ট্রাকচার রান করছে, এটাকে বলা হয় মার্চিং অ্যান্ড প্যাটার্ন। পিঁপড়েরা যেন মার্চ করে যাচ্ছে, মার্চিং অ্যান্ড প্যাটার্ন। এইখান থেকে আমরা এইখানে এই F6টাকে ডিলিট করে F7 না করে আরেকটা জিনিস করতে পারি। দেখো এই কর্নারটাতে আমি যদি কার্সারটাকে নিয়ে যাই, ভালো করে দেখো কার্সারটা প্লাস রয়েছে, আমি এই কর্নারে যেই কার্সারটা নিয়ে গেলাম, দেখো কার্সারের নেচারটা চেঞ্জ হলো। কন্ট্রোল প্রেস করে এই কর্নারটাকে ধরো, হোল্ড করো, হোল্ড করে ড্র্যাগ করে একটা সেল নিচের দিকে নামিয়ে দাও, নামিয়ে দিয়ে রিলিজ করে দাও। যেই মোমেন্টে নামিয়ে দিয়ে রিলিজ করে দিলে এ দেখো এখানে অটোমেটিক্যালি ওই 2024 মানে F6টা রেঞ্জের বাইরে বেরিয়ে চলে গেল। তোমার রেঞ্জ হয়ে গেল F7 টু F18। এন্টার প্রেস করো, তুমি পেয়ে গেলে 2024 এর ডেটা। তাহলে আমি আরেকবার তোমাদের দেখাচ্ছি, ভালো করে দেখে নাও। এই সেলে আমি অ্যাপ্লাই করব, ক্লিক করলাম, চলে গেলাম ফর্মুলাস ট্যাবে। ফর্মুলাস ট্যাবের আন্ডারে অটোসাম, অটোসামের মধ্যে আমি দেখতে পাচ্ছি 2024কে ও সিলেক্ট করে নিয়েছে। তাহলে আমি কি করব? আমার কার্সারটাকে প্রথমে নিয়ে যাব এই কর্নারটাতে। দেখো কর্নারে পিলারের মতন দেখো চারটে পিলার রয়েছে, এই কর্নারে একটা ব্লক, এই কর্নারে একটা ব্লক, একই রকম ভাবে এই কর্নারে একটা ব্লক, এখানে একটা ব্লক। তো এই ব্লকটাতে কার্সারটা যেই তুমি নিয়ে যাবে কর্নারে, এরকম কার্সারটার নেচার চেঞ্জ হবে। কন্ট্রোল প্রেস করে লেফট ক্লিক করো, করে জাস্ট ড্র্যাগ করে একটা রো নিচে নামিয়ে দাও। যেই নামিয়ে দেবে সঙ্গে সঙ্গে তোমার সেলের রেঞ্জটা চেঞ্জ হয়ে গেল। এইবার তুমি এন্টার প্রেস করো, পেয়ে গেলে হচ্ছে ডেটা, তোমার যা আউটপুট সেই আউটপুট। সবাই বুঝতে পারলে কিনা বলো? সবার কাছে ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার স্যার। আচ্ছা, এবারে আমরা এখানে একটা রেঞ্জ দিয়ে দিয়ে কাজ করেছি। এবার যদি আমাকে মাল্টিপল রেঞ্জ দিতে হয় তাহলে কি করব? দেখো এবারে আমরা এরকম তিনটে ডেটা সেট আমার কাছে আছে। কিছু প্রোডাক্টের নাম রয়েছে, ফ্রুট নেমস রয়েছে, তাদের প্রাইস রয়েছে, এবং কোন প্ল্যাটফর্ম থেকে
এইগুলো পারচেসড হয়েছে বা কোন প্ল্যাটফর্মে এরা কোন প্রাইসে ছিল বিলং করছে সেইটা এখানে দেওয়া রয়েছে। তাহলে এই প্ল্যাটফর্মগুলোকে ভেন্ডার বলা হচ্ছে, ফ্রুট নেম দেওয়া রয়েছে, প্রাইস দেওয়া রয়েছে ফর দ্য মান্থ অফ জানুয়ারি, ফেব্রুয়ারি অ্যান্ড মার্চ। প্রথমে আমাকে কি ক্যালকুলেট করতে বলছে? ওভারঅল সাম অফ প্রাইসেস ফর অল মান্থস। তার মানে জানুয়ারিতে যতগুলো ফ্রুট লিস্টেড রয়েছে তাদের টোটাল প্রাইস, ফেব্রুয়ারিতে যতগুলো ফ্রুট লিস্টেড আছে তাদের টোটাল প্রাইস, মার্চে যতগুলো ফ্রুট লিস্টেড আছে তাদের টোটাল প্রাইস, এই তিনটে টোটাল প্রাইসকে সাম আপ করতে বলছে। তাহলে কি করব? তাহলে পরে আমরা অলরেডি ফাংশনকে কল করা শিখেছি। আমার এখানে ধরো রেজাল্টটা দরকার, আমি ইকুয়াল সাইন দিলাম, সাম ফাংশনকে কল করলাম, ট্যাব প্রেস করলাম, আমার ফাংশন এবার ইনপুট চাইছে। এবার ইনপুট কি? জানুয়ারির টোটাল প্রাইস প্লাস ফেব্রুয়ারির টোটাল প্রাইস প্লাস মার্চের টোটাল প্রাইস। তাহলে আমি প্রথমে আগে জানুয়ারির এই টেবিলটাতে আসব। কে কলামে আমার এই প্রাইস গুলো রয়েছে, তাহলে আমি কন্ট্রোল প্রেস করে কে এর এই কলামটাকে সিলেক্ট করলাম। এটা হলো আমার জানুয়ারির ডেটা রেঞ্জ। চলে আসো এখানে, কি রয়েছে? K8 to K15, খুব ভালো কথা। এবার ফেব্রুয়ারিটা কোন কলামে আছে? ফেব্রুয়ারির প্রাইস ও কলামে আছে, রো নাম্বার তো সেম, তার মানে এই রেঞ্জটা হচ্ছে O8 থেকে স্টার্ট করে O15 হবে, কারণ 8 থেকে 15 হচ্ছে আমার রো নাম্বারের রেঞ্জটা। তাহলে কি করবে? তুমি এখানে কমা প্রেস করতে পারো, নাও প্রেস করতে পারো। এক্সেল এতটাই ইন্টেলিজেন্ট যে তুমি যদি কমা প্রেস না করে তুমি যদি আরেকটা রেঞ্জ অফ ডেটাকে সিলেক্ট করো কন্ট্রোল প্রেস করে রেখে, তাহলে পরে এক্সেল বুঝে যাবে যে এটা একটা নিউ সেট অফ ডেটা রেঞ্জ। আমি প্রথমে তোমাদের বোঝানোর জন্য প্রথমে কমা দিলাম, যেই কমা দিলাম এইবার দেখো নাম্বার 2 অ্যাক্টিভ। তাহলে নাম্বার 2 মানে কি? এবার ফেব্রুয়ারির এই টোটাল প্রাইস, কন্ট্রোল প্রেস করো কিবোর্ড থেকে, আমি O8 এর সেলটাকে সিলেক্ট করলাম, O15 অব্দি সিলেক্ট করলাম। এবার আমার বাকি রয়েছে মার্চ, তাহলে আমি আবার কমা প্রেস করব, যেই কমা প্রেস করব এবার দেখো নাম্বার 3 অ্যাক্টিভ। তুমি যতবার কমা দেবে দেখবে এরকম ভাবে নাম্বার 4, নাম্বার 5, নাম্বার 6 করে 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 তোমার কাছে ইনপুট বাড়ছে। এটা কত দূর অবধি যাবে? 255 অবধি যায়, তারপর আর ওর যাওয়ার ক্ষমতা নেই। 1 থেকে স্টার্ট করে 255 এই ম্যাক্সিমাম তোমার এক্সেল সাম আপ করতে পারে। এবার আমার দরকার হচ্ছে থার্ড রেঞ্জ। থার্ড রেঞ্জ কোনটা? এস কলামের মার্চের এই প্রাইস রেঞ্জ, কন্ট্রোল প্রেস করলাম, এই প্রাইস রেঞ্জটাকে সিলেক্ট করলাম, আমার থার্ড সেট অফ ডেটা ইনপুটে চলে গেল। আমার আর কিছু ডেটা দেওয়ার নেই, কারণ আমার কাছে তিনটে মান্থের টোটাল প্রাইসকে সাম আপ করতে বলেছে। ব্র্যাকেট ওপেন আছে, ব্র্যাকেটকে ক্লোজ করে দিলাম, এন্টার প্রেস করলাম, চলে এলো 172। তার মানে কি হলো? ও জানুয়ারির টোটাল প্রাইস প্লাস ফেব্রুয়ারির টোটাল প্রাইস প্লাস মার্চের টোটাল প্রাইসকে সাম আপ করে 172 পেয়েছে। চেক করে দেখা যাক সত্যি সত্যি 172 হয় কিনা। আমরা যদি এইটাকে সাম আপ করি তাহলে পরে আমার কাছে এই ভ্যালুটা হচ্ছে 52.35। যদি ফেব্রুয়ারিটাকে সাম আপ করি এই ভ্যালুটা হচ্ছে 57.99। মার্চেরটাকে যদি সাম আপ করি তাহলে 61.8। কেউ একজন মোবাইলে এই তিনটে ভ্যালু অ্যাড করে দেখো তো 172 আসছে কিনা। 52.35 প্লাস 57.99 প্লাস 61.8, বলো তো, দেখো তো কত আসছে। 172.14, 172 আসছে। 172.14 আছে। তাহলে এখানে তোমার ডেসিমালটা অফ করা আছে বলে তুমি ডেসিমালটা দেখতে পাচ্ছ না। আমি যদি ডেসিমালটাকে অন করতে চাই তাহলে কি করতে হবে? আমাকে এই হোম ট্যাবে যেতে হবে। হোম ট্যাবে গিয়ে এটা জেনারেল আছে, জেনারেল থেকে আমি নাম্বার সিলেক্ট করব, 2 ডেসিমালস রাখবো। এ দেখো এবার ম্যাচ, এবার মিললো সাগ্নিক? হ্যাঁ স্যার। তাহলে দেখো আমরা
যেরকম ভাবে সেলকে দেখাতে বলবো সেল আমাকে সেরকম ভাবে দেখাবে। আমি এখানে প্রথমে কোনো ডেসিমাল রাখিনি বলে ও সাম আপ করে 172 দেখিয়েছিল। এবার আমি ওকে অ্যালাউ করলাম ডেসিমালকে শো করার জন্য, সেই কারণের জন্য 172.14 দেখাচ্ছে। তাহলে ক্যালকুলেশনটা কারেক্ট। দেখো হ্যাঁ সবাই স্যার। সবাই বুঝতে পেরেছো কিভাবে আমাদের যদি মোর দ্যান ওয়ান রেঞ্জ অ্যাপ্লাই করতে হয় কি করব? আরেকবার দেখাবো তোমাদের? আরেকবার লাগবে না? হ্যাঁ আমরা স্যার। আরেকবার হ্যাঁ দেখাবো? স্যার। আচ্ছা, তাহলে দেখো আমি এগুলো ডিলিট করে দিলাম। আমি ক্লিক করলাম এই সেলে, ইকুয়াল সাইন, ফাংশনকে কল করলাম, ট্যাব প্রেস করলাম। এইবার আমার ফার্স্ট রেঞ্জ হচ্ছে জানুয়ারির এই রেঞ্জ। রেঞ্জ সিলেক্ট করার সময় কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করবে, লেফট ক্লিক করে ড্র্যাগ করবে। এটা হয়ে গেল। আগের বার দেখো আমি কমা দিয়েছিলাম, এবার আমি কমা দিচ্ছি না। এবার আমি নেক্সট রেঞ্জকে সিলেক্ট করলাম। এ দেখো যেই তুমি সেকেন্ড রেঞ্জ সিলেক্ট করলে দেখো এক্সেল নিজে থেকে কমা নিয়ে নিয়েছে। এক্সেল কিন্তু এনাফ ইন্টেলিজেন্ট, ও কিন্তু বুঝে যায় যে তুমি কি করতে চাইছো। আবার অনেক সময় এত এক্সেসিভ ইন্টেলিজেন্স আবার প্রবলেম ক্রিয়েট করে, কেন ও অনেক কিছু নিজে থেকে চিন্তা করে ফেলে যেগুলো আমাদের দরকার লাগে না। কিন্তু আমার এই পারপাসে দেখো আমি কিন্তু কমা দিলাম না, কিন্তু যেই মোমেন্টে আমি একটা নতুন রেঞ্জকে সিলেক্ট করলাম ও এক্সেল কিন্তু বুঝে গেল যে আমার আগের রেঞ্জের সাথে এই রেঞ্জটা অ্যাড হবে। ঠিক একই রকম ভাবে যেই মোমেন্টে আমি মার্চের এই রেঞ্জটাকে সিলেক্ট করব, দেখো অটোমেটিক্যালি ও থার্ড নাম্বারকে তোমার অ্যাক্টিভ করার জন্য আবার একটা কমাকে দিয়ে দিয়েছে। ব্র্যাকেট ক্লোজ করলাম, এন্টার প্রেস করলাম, আমি পেয়ে গেলাম ভ্যালু। ক্লিয়ার সবার কাছে? হ্যাঁ স্যার। বাকি স্টুডেন্টরা বুঝতে পেরেছো সবাই? হ্যাঁ স্যার। আচ্ছা, হ্যাঁ স্যার। এবার নেক্সট টাস্কটা দেখো। নেক্সট টাস্কের মধ্যে বলছে ওভারঅল সাম অফ প্রাইসেস অফ অ্যাপেলস ইন, এটা অফ লেখাটা ভুল আছে, এটা ইন জানুয়ারি মান্থ। যদি এরকম থাকে তাহলে কি করব? তার মানে আমাকে কি করতে বলছে, জানুয়ারি মান্থে অ্যাপেলের টোটাল প্রাইস কত ছিল। তাহলে আমি কি করব দেখো, এবার এখানে দেখো কোনো রেঞ্জ নয়, এখানে আমায় কি করতে হবে, ঠিক আগের বারের মতন সাম ফাংশনকে কল করলাম ইকুয়াল সাইন দিয়ে। এবার আমার কাছে অ্যাপেল কোথায় রয়েছে, এই সেলটাতে অ্যাপেল রয়েছে। আর কোথায় অ্যাপেল রয়েছে, এই সেলটাতে অ্যাপেল আছে। দেখো বাকি কোনো সেল নেই। তাহলে তুমি কি করতে পারো, আমি কি করতে পারি, K8 এর পর কমা দিয়ে আবার এই সেলটা সিলেক্ট করতে পারি। আমি যদি সেটা না করে আমার কিবোর্ডে কন্ট্রোল প্রেস করে এইটাকে সিলেক্ট করি, দেখো অটোমেটিক্যালি এক্সেল কমা দিয়ে নতুন সেলকে নিয়ে নিল। তাহলে এই দুটো সেল কিন্তু কন্টিনিউয়াস নয়। কন্টিনিউয়াস নয় বলে কোনো কোলন সিম্বল নেই, মানে কোনো রেঞ্জ নেই, ইন্ডিভিজুয়াল সেল। তাহলে এই ইন্ডিভিজুয়াল সেল দুটোকে ও সাম আপ করবে। তাহলে আর আমার দেখো জানুয়ারি মাসের আন্ডারে আর কোথাও কোনো অ্যাপেলের লিস্টিং নেই, তাই জন্য আমার ইনপুট শেষ। ব্র্যাকেট ক্লোজ করলাম, এন্টার প্রেস করলাম, এখানে দেখাচ্ছে 16.6। তার মানে আমি যদি 7.85 এর সঙ্গে 8.75 কে অ্যাড করি তাহলে 16.6 আসছে। একবার চেক করে দেখে নি যে আমাদের এখানে 2 ডেসিমাল অব্দি অন করা আছে কিনা। মোস্ট প্রবাবলি নেই। হ্যাঁ 60, আচ্ছা 16.6 এসেছিল, আমি 2 ডেসিমাল অন করার জন্য 16.60 শো করছে। তাহলে একটা পার্টিকুলার ডেটা সেটের মধ্যে যদি কন্টিনিউটি না থাকে, তাহলে আমি যে যে সেলে ওই ভ্যালুগুলো পাবো আমি কন্ট্রোল প্রেস করে 1 বাই 1 সেই সেলগুলোকে জাস্ট সিলেক্ট করতে থাকবো। তাহলে পরেই এখানে কমা কমা দিয়ে ও সামেশন ফাংশনের মধ্যে ইনপুট হিসাবে এক্সেল নিতে থাকবে। ক্লিয়ার সবার কাছে? বুঝতে পেরেছো? ইয়েস স্যার। হ্যাঁ স্যার। ওকে, এবার নেক্সট কোয়েশ্চেন দেখো। ওভারঅল প্রাইস অফ পাইনাপেল অ্যাক্রস অল মান্থস। তার মানে কি, জানুয়ারি মাসে পাইনাপেলের টোটাল প্রাইস প্লাস ফেব্রুয়ারিতে পাইনাপেলের টোটাল প্রাইস প্লাস মার্চে পাইনাপেলের টোটাল প্রাইস, সেটা আমাকে এখানে নিতে হবে। তাহলে কি করব, সেলটা সিলেক্ট করো, ইকুয়াল সাইন, সাম ফাংশনকে কল করো, যেই সাম আসবে ট্যাব প্রেস করবে, ট্যাব প্রেস করলেই ব্র্যাকেট ওপেন হলো। এইবার
আমি প্রথমে দেখি জানুয়ারিতে পাইনাপেল কোন কোন সেলে আছে। পাইনাপেল আছে এইখানে, কন্ট্রোল প্রেস করে রেখেছি, পাইনাপেল আছে এইখানে। আর দেখো জানুয়ারিতে কোনো পাইনাপেলের লিস্টিং নেই। চলে আসো ফেব্রুয়ারিতে। ফেব্রুয়ারিতে আমি দেখতে পাচ্ছি এখানে পরপর দুটো লিস্টিং আছে। তাহলে আমি এটাকে রেঞ্জের মতো করে কন্ট্রোল করে, তোমার কন্ট্রোল, আমি কিন্তু কন্ট্রোল ধরে রেখেছি, কন্ট্রোল রিলিজ করলে কিন্তু হবে না। কন্ট্রোলকে প্রেস করে আমি যদি এভাবে ড্র্যাগ করি, তাহলে এই দুটো পরপর আছে বলে রেঞ্জটা লিস্টেড হলো। তাহলে দেখো এখানে একটা ইন্ডিভিজুয়াল সেল, এখানে একটা ইন্ডিভিজুয়াল সেল, এখানে একটা রেঞ্জ। তাহলে দেখো ইন্ডিভিজুয়াল সেল রেঞ্জ, এরকম কিন্তু কোনো এখানে লিমিটেশন নেই যে তুমি রেঞ্জের সাথে ইন্ডিভিজুয়াল সেলকে তুমি অ্যাড করতে পারবে না। সামেশন যেরকম ভাবে তুমি ইনপুটে ডেটা দেবে ও সেভাবে তোমাকে ডেটাটা অ্যাড করে দেবে। এবার কি, এবার আমাকে যেতে হবে মার্চ মাসে। আবার মার্চ মাসে আমি দেখতে পাচ্ছি পাইনাপেলের এখানে একটা কন্টিনিউটি রয়েছে। তাহলে আবার কন্ট্রোল প্রেস করে ধরে রেখে আমি এই দুটোকে সিলেক্ট করলাম। দেখো আবার একটা রেঞ্জ এলো, আর আমার দেখো কোনো পাইনাপেল নেই কোথাও। তাহলে পরে আমার ইনপুট শেষ, ব্র্যাকেট ক্লোজ করলাম, এন্টার প্রেস করলাম, দেখা যাচ্ছে 37.65 এখানে শো করছে। এখানে দেখো একটা এরকম ট্রায়াঙ্গেল এসছে, গ্রিন কালারের ট্রায়াঙ্গেল। আমি বলছি ট্রায়াঙ্গেলটা কেন আসছে। এটা হয়ে গেল আমাদের সামেশনের ইন্ডিভিজুয়াল সেল থাকলে কিভাবে অ্যাড করবে, রেঞ্জ থাকলে কিভাবে অ্যাড করবে, মোর দ্যান ওয়ান রেঞ্জ থাকলে কিভাবে অ্যাড করবে, ইন্ডিভিজুয়াল সেল রেঞ্জ থাকলে কিভাবে অ্যাড করবে, সবকটা কিন্তু আমরা এখানে দেখে নিলাম। এটা এই অবধি তোমাদের সবার কাছে সামেশন ফাংশন ক্লিয়ার হয়েছে কিনা বলো। হ্যাঁ স্যার। বাকিরা বুঝতে পেরেছো সবাই? আচ্ছা, হ্যাঁ স্যার। এইবার সামেশন ফাংশন কি সবকিছু কাজ করতে পারে দেখা যাক। এরকম কিছু ভ্যালুস দেওয়া রয়েছে, ভ্যালু 1 থেকে স্টার্ট করে ভ্যালু 5। আমাকে প্রত্যেকটা ভ্যালুকে রো ওয়াইজ অ্যাড করতে বলছে। তাহলে আমি কি করব, ফার্স্টে আমি ইকুয়াল সাইন দেব, সাম সিলেক্ট করলাম, ট্যাব প্রেস করলাম। এবার আমার প্রথম রেঞ্জটা কি, এবার রো ওয়াইজ রেঞ্জ হবে। এতক্ষণ অবধি আমরা কলাম ওয়াইজ রেঞ্জ পাচ্ছিলাম, এবার রেঞ্জটা হচ্ছে রো ওয়াইজ। তাহলে কি করব, এই সেলে ক্লিক করে কন্ট্রোল প্রেস করে সিম্পলি ড্র্যাগ করে এই সেল অবধি নিয়ে যাব, রিলিজ করে দেবো। এ দেখো 27th রো, এটা ফার্স্ট কলামটা এ, তারপর বি, তার মানে বি সি ডি ই এফ, তার মানে B27 থেকে F27। এবারে কলাম নাম্বারটা চেঞ্জ হচ্ছে, রো নাম্বারটা ফিক্সড রয়েছে, কারণ আমরা এবারে ডেটা রেঞ্জটাকে হরাইজন্টালি নিয়েছি। যেই হয়ে গেল ব্র্যাকেট ক্লোজ করো, এন্টার প্রেস করো, অ্যাড করে 75 আসে। দেখো 5 + 10 15, 15 আর 15 30, 30 20 50, 50 25 75। এবার দেখা যাক ও ডেসিমাল ভ্যালুতে তোমার অ্যাড করতে পারে কিনা। এবার ডেসিমাল ভ্যালুকে অ্যাড করার জন্য আমরা কি করব, আবার এই ফর্মুলা ইউজ করব। আমরা আগের দিন দেখেছি কন্ট্রোল সি কন্ট্রোল ভি করলে এভরিথিং পেস্টেড হবে। আমি যদি এখানে ডাবল ক্লিক করি, দেখো এখানে সেলগুলো হচ্ছে অ্যাবসোলিউট নয়, রিলেটিভ। তার মানে আমি যেই মোমেন্টে পরের সেলে যাব, অটোমেটিক্যালি সেলের নাম্বারগুলো চেঞ্জ হয়ে যাবে। এখানে কি বলছে, এখানে বলছে আমি এক্সেলকে বলছি তুমি সাম করো যে রোতে আছো সেই রোতেই বি থেকে এফ এর মধ্যে। তাহলে আমি যখন রোটা চেঞ্জ করে পরের রোতে যাব, এবং আমি যদি এই ফাংশনটাকে কপি করে এখানে পেস্ট করি, তাহলে পরে ও কি করবে, নেক্সট যে রো মানে 28th রো, সেই 28th রোতে বি কলাম থেকে এফ কলাম অব্দি অ্যাড করবে। কারণ তুমি আগেরটাকে কপি করছো। আগেরটাতে আমি এক্সেলকে বলেছিলাম 27th রোতে বি টু এফ কলামকে অ্যাড করো। যেই মোমেন্টে তুমি কপি করে পরের সেলে পেস্ট করলে, রিলেটিভ রেফারেন্স বলে ও অটোমেটিক্যালি এবার 28th রোর রেসপেক্টে বি কলাম থেকে এফ কলাম অব্দি
অ্যাডিশনটা করবে। তাহলে আমি কপি পেস্ট করার জন্য কন্ট্রোল ভি অ্যাপ্লাই করি, যেই মোমেন্টে কন্ট্রোল ভি অ্যাপ্লাই করলাম দেখো ভ্যালু পেয়ে গেলে। যোগ করে দেখো 1.5 2 2.5 3 3.5 অ্যাড করে দেখো 12.5 পাবে। তাহলে আমরা কন্ট্রোল সি অ্যাপ্লাই করে কন্ট্রোল ভি প্রেস করছি, তাহলে পুরো ফর্মুলাটা কপিড হচ্ছে। কিন্তু প্রবলেম হবে যদি দেখা যায় কোনো একটা পার্টিকুলার ফর্মুলার মধ্যে বা কোনো একটা ফাংশনে কোথাও একটা অ্যাবসোলিউট রেফারেন্স আছে। অ্যাবসোলিউট রেফারেন্স থাকলে পরে কিন্তু সেটা পরের তুমি রোতে বা অন্য কোথাও যখন তুমি পেস্ট করবে তখন কিন্তু ও রিলেটিভের মতন সেই সেলের করেসপন্ডিং কিন্তু কন্ডিশন গুলোকে চেক করবে না। তাই জন্য আমরা ইন জেনারেল কন্ট্রোল ভি প্রেস করি হচ্ছে যখন আমাদের কাছে স্ট্রেট ফরওয়ার্ড অ্যাবসোলিউট মানে তোমার বলে রিলেটিভ রেফারেন্স থাকে। আর যখন তোমরা করতে করতে ইউজ টু হয়ে যাবে, যখন তোমরা ফাংশন ব্যাপারটা পুরো ভালো করে তোমাদের প্র্যাকটিস হয়ে যাবে, তখন তোমরা কন্ট্রোল ভি প্রেস করে ডাবল ক্লিক করে ওই ফর্মুলাস এর মধ্যে গিয়ে তুমি তোমার নেসেসারি চেঞ্জেস করে দিতে পারো। এবার ব্যাপারটা হচ্ছে এইরকম ভাবে কি প্রত্যেকবার আমি একবার করে করে এরকম কন্ট্রোল সি প্রেস করে কপি করব তারপর আবার পেস্ট করব, এরকম ভাবে কি চলতে থাকবে? এর থেকে বাঁচার একটা উপায় আছে, ভালো করে দেখো। আমি যদি এই যে অ্যাক্টিভ সেলটাকে ফলো করি তাহলে এই অ্যাক্টিভ সেলের মধ্যে এইখানে একটা বক্স দেখতে পাচ্ছ, এই যেরকম একটা বক্স আমি যেখানে অ্যারো দিলাম, এই বক্সটা সবাই দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার। আচ্ছা, এবারে এই বক্সটার একটা খুব ইম্পর্টেন্স আছে। তুমি যেই মোমেন্টে কার্সারটাকে এই বক্সের উপর নিয়ে যাবে কার্সারটার নেচারটা দেখো চেঞ্জ হচ্ছে, তাই না? চেঞ্জ হচ্ছে তো? এই যে চেঞ্জটা হচ্ছে এই সিম্বলটাকে বলা হয় অটো ফিল সিম্বল। অটো ফিল মানে তুমি যদি এইটাকে ক্লিক করে রিলিজ না করে নিচের পরের সেলে যদি তুমি ড্র্যাগ করো তার মানে হচ্ছে আগের সেলের এভরিথিং পরের সেলে চলে আসবে। এটাকে বলা হয় অটোফিল। এই ফিচারটার নাম হচ্ছে অটোফিল। তোমরা ফ্ল্যাশ ফিল দেখেছো, এটা হচ্ছে অটোফিল। এটা তুমি ক্লিক করে ডাউনওয়ার্ড ডাইরেকশনে ড্র্যাগ করতে পারো। এরকম ভাবে যত অবধি তুমি ড্র্যাগ করে নিয়ে যাবে যে সেলটা থেকে তুমি অটোফিলটা শুরু করেছো ওই সেলের যা ফর্মুলা যা ফাংশন আছে এভরিথিং কিন্তু কপি হতে থাকবে এইভাবে। এটা একটা প্রসেস। বা আরেকটা প্রসেস কি করতে পারো, এইখানে কার্সারটা যখন গিয়ে এরকম প্লাস সাইন হয়ে গেল ডাবল ক্লিক করতে পারো। ডাবল ক্লিক করলে এই পুরো রেঞ্জটাতে ও ওর ভ্যালুটা দিয়ে দেবে। আমি ডাবল ক্লিক করছি না, আমি ওয়ান বাই ওয়ান তোমাদের দেখানোর জন্য বলছি। তাহলে অটোফিল অপশন দিয়ে আমরা করলে আমাদের আর বারবার করে কপি করে পেস্ট করা কপি করে পেস্ট করা এই ঝামেলাটা নেই। তাহলে আমি অটোফিল অ্যাপ্লাই করে আমি ওয়ান সেল ড্র্যাগ করলাম, নিচের দিকে একটা রো নামালাম। এবার দেখো -4 হলো। কেন -4 হলো? দেখো এখানে নেগেটিভ ভ্যালুজ আছে। তার মানে এরকম নয় যে তুমি সবসময় পজিটিভ নাম্বারই এই সাম ফাংশন দিয়ে অ্যাড করতে পারবে, তুমি কিন্তু নেগেটিভ পজিটিভ থাকলেও তুমি অ্যাড করতে পারবে। -1 2 -3 4 -6। তাহলে হিসাব করে দেখো, -6 আর -3 -9, -9 আর -1 হচ্ছে -10, আর এখানে হচ্ছে +6। তাহলে -10 + 6 মানে কি -4। তাহলে দেখো এখানে এসে গেল -4। বোঝা গেল? এবার দেখো আমার এর পরের লাইনে ফ্র্যাকশন আছে, ও কি ফ্র্যাকশনকে অ্যাড করতে পারবে? আমি তোমাদেরকে ফ্র্যাকশনটা অ্যাড করার একটা জিনিস তোমাদের আগে বলে দিই। আমি এটা জেনারেল হিসাবে রয়েছে, খুব ভালো কথা, থাক জেনারেল হিসাবে। আমি এবারে অটোফিলটাকে ড্র্যাগ করি। যেই মোমেন্টে অটোফিলকে ড্র্যাগ করলাম দেখো আমি ফ্র্যাকশন হিসাবে রেজাল্ট চাইছিলাম, ফ্র্যাকশন হিসাবে পেলাম না, এটা ডেসিমালে চলে গেল। কেন? কারণ এই সেলের প্রপার্টি এখানে চলে এসছে, কিন্তু আমি ফ্র্যাকশন হিসাবে দেখতে চাই। তাহলে কি করবে? আমার এই সেলটাকে ফরম্যাট করতে হবে। ফরম্যাট করা তোমাদের প্রসেসটা শিখিয়েছি। কি করতে হবে? আমাদের প্রথমে যেতে হবে
রিবনের মধ্যে হোম ট্যাবে গিয়ে এই নাম্বারকে এক্সপ্যান্ড করব। এবার ভালো করে দেখো ফ্র্যাকশন কোথায় পাবে। এইখানের মধ্যে ফ্র্যাকশন অপশনটা দেখতে পাচ্ছ, এই যে ফ্র্যাকশন লেখা রয়েছে, এই ফ্র্যাকশনটাকে সিলেক্ট করো। এবার ফ্র্যাকশনটা কিরম ভাবে নিতে পারো, তুমি তোমার ইচ্ছা মতো নিতে পারো, আপ টু 1 ডিজিট, আপ টু 2 ডিজিটস, আপ টু 3 ডিজিটস, অ্যাজ হাফস, কোয়ার্টার্স, 8, 16 এরকম ভাবে কিছু তোমার বাই ডিফল্ট এর কাছে প্যারামিটার কনস্ট্রাক্ট করা রয়েছে। আমি আপ টু 1 ডিজিট নিয়ে ওকে প্রেস করে দিই। তাহলে দেখো, আচ্ছা আপ টু 1 ডিজিট হলে পরে ওখান থেকে ও ইয়ে করে নিচ্ছে, তার থেকে বেটার আমি এটাকে এইভাবে করে দিই। নাম্বার থেকে আমি এটাকে এক্সপ্যান্ড করি, এক্সপ্যান্ড করে আমি কাস্টমে যাই, কাস্টমে গিয়ে এইরকম একটা ফ্র্যাকশনকে চুজ করে নিই। এটা ফ্র্যাকশন সামথিং বাই সামথিং, ওকে প্রেস করো, দেখো 14/9। যদি আরো বেটার করতে চাও, আরো বেটার ভাবে লিখতে চাও, তাহলে পরে এই ফ্র্যাকশনের মধ্যে যদি আপ টু 2 ডিজিটস রাখো তাহলে এটা চেঞ্জ হবে। দরকার নেই, আমরা আমাদের 1 ডিজিটটাকেই মেনটেন করি, ফালতু বেশি ঝামেলায় গিয়ে যাবার দরকার নেই। এবারে পরেরটাতে অ্যাপ্লাই করি। এবারে এই 14টা দেখো চলে এলো এইখানে। কেন এখানে চলে এলো? কারণ এটাকেও ও ফ্র্যাকশন হিসাবে ডিল করছে। আমার ফ্র্যাকশন হিসাবে দেখার দরকার নেই, আমি এটাকে জেনারেল করে দিই, এটাকে জেনারেল করে দাও, 14 এলো। এইবার আমাকে একটা জিনিস বলো, এই যে রেঞ্জটা, এই রেঞ্জের মধ্যে কিছু ভ্যালুজ আছে আর কিছু টেক্সট আছে। আমি যদি ভ্যালুজ গুলোকে অ্যাড করি 5, 7, 12, 12 প্লাস 2 14, এ দেখো 14, তাহলে এই যে টেক্সটটা ছিল, টেক্সটটাকে কিন্তু ও কখনো কনসিডার করবে না। সামেশন শুধুমাত্র নাম্বারের উপর হবে, সামেশন কিন্তু কোনো টেক্সটের উপর হবে না। সেই জন্য তুমি যদি নেক্সট রোটাকে ফলো করো, দেখো এখানে কোনো নাম্বার নেই, তাহলে পরে আমি যদি এটাকে ফিল টানি, দেখো 0 হবে, কারণ ও কোনো নাম্বার পাইনি, তাই জন্য ও কোনো কিছু অ্যাড করতে পারেনি, 0 এসছে। বুঝতে পারলে? টেক্সটকে কিন্তু কখনো অ্যাড করতে পারবে না, ও কিন্তু অ্যাড করবে শুধু নিউমেরিক ভ্যালুকে, নাম্বারকে ও শুধু অ্যাড করবে। এইবারে দেখো এই রোতে আমার একটা এরর রয়েছে, তাহলে আমি যদি সামেশনের এই ফাংশনটার মধ্যে এরর দিই, মানে আর্গুমেন্টে যদি আমি এররকে প্লেস করি, যদি আর্গুমেন্টের মধ্যে এরর থাকে, তাহলে মনে রাখবে রেজাল্টও কিন্তু এরর দেবে। এ দেখো এরর, আর্গুমেন্টে কোনো এরর থাকা যাবে না। এরম হবে না যে ও এই 4টে ভ্যালুকে অ্যাড করে আর্গুমেন্টকে ড্রপ করে দিয়ে এই 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 করে রেজাল্ট দেবে না। যদি ফাংশনের আর্গুমেন্টে এরর থাকে, তাহলে ফাংশন তোমাকে সবসময় এররকে রিটার্ন করবে। তাহলে এখান থেকে আমরা কি জানলাম? সামেশন শুধুমাত্র নিউমেরিক্যাল ভ্যালু বা নাম্বারের উপর অ্যাপ্লিকেবল হবে। টেক্সট যদি থাকে তাহলে সেই টেক্সটকে ও কনসিডার করবে না। তাহলে একটা ডেটা রেঞ্জের মধ্যে যদি কিছু ভ্যালুস থাকে, কিছু টেক্সট থাকে, তাহলে পরে ও কি করবে? ও সঙ্গে সঙ্গে টেক্সট গুলোকে ড্রপ করে দেবে, শুধুমাত্র রেঞ্জের মধ্যে যে কটা নাম্বার কেও পাবে ও সেই নাম্বার গুলোকে অ্যাড করে তোমাকে রেজাল্টটা দেবে। দেখো তোমাদের সবার কাছে ক্লিয়ার হলো কিনা বলো? সাম ফাংশনটার টোটাল পার্টটা ক্লিয়ার হলো? হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, তাহলে এইটা হলো আমাদের সামের টোটাল, আমরা কিভাবে সাম ফাংশনটাকে অ্যাপ্লাই করি। এবার নেক্সট যে ফাংশনটাতে আমরা যাব, সাম ফাংশন হচ্ছে আমাদের
সব থেকে ইউজড এক্সেলের বেসিক ফাংশন। এইবারে হচ্ছে অ্যাভারেজ, মানে অ্যাভারেজ ভ্যালুকে ও ডিটারমিন করবে। এবার অ্যাভারেজ ভ্যালু আমরা কিভাবে ডিটারমিন করি? ধরো আমাকে বললো 2024 এর এই টোটাল ডেটা রেঞ্জের অ্যাভারেজ ভ্যালু কত, তাহলে আমায় কি করতে হবে? এই 4255 থেকে 3958 এই টোটাল ভ্যালুগুলোকে অ্যাড করতে হবে, তাকে ডিভাইড করতে হবে বাই নাম্বার অফ মান্থস দিয়ে। তার মানে প্রত্যেকটা কলামের এই রেঞ্জের ভ্যালু অ্যাড করে 12 দিয়ে ডিভাইড করলে তুমি যে রেজাল্টটা পাবে সেটা হচ্ছে ওই ইয়ারের অ্যাভারেজ ভ্যালু। এটা আমরা দুরকম ভাবে করতে পারি। আমরা এইটাকে সামেশন, এই রেঞ্জটাকে পুরোটাকে সাম করলাম, তাকে বাই 12 করলাম, আমি রেজাল্ট পাবো। কিন্তু আমাদের কাছে এক্সেল একটা অ্যাভারেজ ফাংশন দিয়েছে, তো আমরা সেই অ্যাভারেজ ফাংশনটাকে ইউজ করব। কিভাবে ইউজ করব? দেখো, এই সেলে আমার অ্যাভারেজ ভ্যালু বের করতে হবে। আমি সেলটাকে সিলেক্ট করলাম, ইকুয়াল সাইন দিলাম, এবারে অ্যাভারেজ ফাংশনকে কল করব, AVERAGE। যেই মোমেন্টে তুমি অ্যাভারেজ লিখলে, এক্সেল অ্যাভারেজ রিলেটেড যে কটা ফাংশন ওর লাইব্রেরিতে রয়েছে ও সেই কটা ফাংশনকে তোমাকে এখানে লিস্ট করে দেখাচ্ছে। প্রত্যেকবার এক্সেল তাই করবে। যখনই তুমি কোনো একটা পার্টিকুলার ফাংশন নেম বা ফাংশনকে কল করবে, ওই নেম রিলেটেড যতগুলো ফাংশন ওর লাইব্রেরিতে আছে ও তোমাকে সব কটা লিস্ট করে শো করবে। যেটা তোমার দরকার সেটাকে হাইলাইট করবে, করে ট্যাব প্রেস করবে। যেই ট্যাব প্রেস করলে এবার অ্যাভারেজের জন্য ও তোমার কাছে একটা ঠিক সাম ফাংশনের মতন একটা ইনপুট চাইছে। এই ইনপুট ইন্ডিভিজুয়াল সেলস হতে পারে, এই ইনপুট রেঞ্জ হতে পারে। তাহলে পরে আমার এখানে অ্যাভারেজ ভ্যালু রেঞ্জ কোনটা? ফ্রম জানুয়ারি টু ডিসেম্বর, তার মানে 7 to 18 সি কলাম, তাহলে C7 থেকে C18। ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, করে দিয়ে আমি এন্টার প্রেস করলাম, কন্ট্রোল এন্টার দিলাম। দেখো এর তোমার অ্যাভারেজ ভ্যালু এলো 4704.083333 রেকারিং। আমার এখানে জানুয়ারি টু ডিসেম্বর অ্যাড করে তাকে 12 দিয়ে ডিভাইড করার কোনো দরকার পড়লো না, যা করার ও নিজেই করে দিল। ঠিক একই রকম ভাবে তুমি যদি 2022 জন্য অ্যাভারেজকে ইউজ করতে চাও, একটু আগে আমরা অটোফিল ফাংশন দেখলাম, তাহলে তুমি এখানে অটোফিল অ্যাপ্লাই করতে পারো। কি করে অ্যাপ্লাই করবে? যেই মোমেন্টে কার্সারটাকে নিয়ে যাবে, কার্সারটা দেখো অটোফিলের মতন একটা প্লাস সাইনে কনভার্টেড হয়ে গেল। এবার এই প্লাস সাইনটাকে ক্লিক করে জাস্ট ড্র্যাগ করো এবারে হরাইজেন্টালি। আগের বারে আমরা ভার্টিক্যাল ড্র্যাগ করছিলাম, এবার আমাকে হরাইজেন্টালি যেতে হবে। যেই মোমেন্টে আমি হরাইজেন্টালি যাব, ও সঙ্গে সঙ্গে তোমাকে রেজাল্টটা দিয়ে দিল। তার মানে ওর কাছে কি লজিক হলো? ওর কাছে এখানে লজিক ছিল, এই সেলের উপরে 12টা সেলের মধ্যে অ্যাভারেজ ভ্যালু ক্যালকুলেট করো। যেই মোমেন্টে তুমি এই সেল থেকে পাশের সেলে গেলে, লজিককেও সেম রেখেছে। তার মানে কলাম নাম্বারটা চেঞ্জ হয়েছে, কিন্তু দেখো রো নাম্বার সেম আছে। কেন? কারণ এখানে প্রত্যেকটা রেফারেন্স হচ্ছে রিলেটিভ রেফারেন্স। ঠিক একই রকম ভাবে আমি যদি এবার এই অটোফিল হ্যান্ডেলটাকে ধরে তার পাশের সেলে যদি ড্র্যাগ করি, তাহলে এবার কলাম নাম্বারটা চেঞ্জ হবে। ও এবার CD হয়ে গেছে, এবারও ই কলামে এই সেলের উপরে থাকা যে 12টা সেল আছে সেই রেঞ্জের অ্যাভারেজ ভ্যালুকে ক্যালকুলেট করছে। ডাবল ক্লিক করো, এ দেখো E7 থেকে E18। ঠিক একইভাবে তুমি যদি এটাকে এই দিকে ড্র্যাগ করো অটোফিল, তাহলে এবারে কি করবে? ও ই এর পর F কলামে সেম 7 to 18 অ্যাভারেজ ভ্যালুকে ক্যালকুলেট করছে। দেখো তোমাদের কাছে ক্লিয়ার হলো কিনা বলো? বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। আচ্ছা, এবারে একটা কথা বলে রাখি, এই যে আমি ডাবল ক্লিক করাতে আমাকে ফর্মুলাটা শো করছে, এবার এই ফর্মুলা থেকে বেরোবে কি করে? কিবোর্ড থেকে এসকেপ প্রেস করে দেবে। যেই এসকেপ প্রেস করবে ফর্মুলা থেকে বাইরে বেরিয়ে চলে আসবে।
বাইরে ক্লিক করো না। তার কারণ হচ্ছে ধরো কোনো কারণের জন্য তোমার কার্সারটা এখানে রয়েছে, তুমি যেই মোমেন্টে বাইরে ক্লিক করবে অনেক সময় ফাংশনটা এমন থাকে যেখানে ও ওই সেলটাকে রেফারেন্স হিসাবে টেনে নেয়। ওই জন্য আমরা কি করি, যখন কোনো ফাংশনকে আমরা অ্যাক্টিভ করি তখন আমরা ফাংশনটা দেখে নেবার পর, ফর্মুলা দেখে নেবার পরে আমরা এসকেপ কি প্রেস করে বেরিয়ে যাই। তাহলে ঠিক একইভাবে তুমি যদি এবারে এই 4টে ইয়ারে জানুয়ারি মাসের অ্যাভারেজ ভ্যালু নিতে চাও, তাহলে পরে ওই একই সেম জিনিস, অ্যাভারেজ ফাংশনকে কল করলাম, ট্যাব প্রেস করলাম, এবার আমার রেঞ্জ হচ্ছে এই রেঞ্জটা C7 থেকে F7, ব্র্যাকেট ক্লোজ করলাম, এন্টার প্রেস করলাম। এবার আমি অটোফিলকে ধরে ডাবল ক্লিক যদি করি, এ দেখো ডাবল ক্লিক করলাম, স্ট্রেট ব্যাপারটা তোমার এখানে চলে এলো জানুয়ারি টু ডিসেম্বর। অটোফিলে ডাবল ক্লিক করলেও হবে, অথবা তুমি অটোফিলে গিয়ে ক্লিক করে ড্র্যাগ করলেও হবে, একই জিনিস। শর্টকাট প্রসেস হচ্ছে ডাবল ক্লিক করে দাও, তাহলে একবারে তুমি টোটালটা পেয়ে গেলে। তাহলে অটোফিল ফাংশনটা দেখো আমাদের কাছে প্রচন্ড হেল্পফুল একটা ফাংশন, যেটা দিয়ে বারবার করে ফর্মুলাকে কপি পেস্ট না করে আমরা সিম্পল ওয়েতে অটোমেটিক্যালি ফিল করে দিচ্ছি অ্যাডজাসেন্ট সেলগুলোকে। এটা ক্লিয়ার তো সবার কাছে? হ্যাঁ স্যার। আচ্ছা, এইবারে আমরা ওই আগের টেবিলের মতন করে এবার একটু কমপ্লিকেটেড অ্যাভারেজ ব্যাপারটাকে দেখি কিরকম। আমাকে এবারে আবার ওই আগের টেবিলই, সেম টেবিল, আমার টেবিলের কিন্তু কোনো চেঞ্জ নেই এখানে। আচ্ছা, একটু এটাকে জুম আউট করতে হবে, নাহলে পরে এতটা এমনি তোমাদের স্ক্রিন জুম করা আছে, না হলে দেখা যাবে না। আর একটা 10% আমি জুম আউট করি, দেখো আমার ঠিক আগের বারের মতন জানুয়ারি ফেব্রুয়ারি মার্চের ওই সেম ডেটাটা রয়েছে। আমাকে ফার্স্টে কি ক্যালকুলেট করতে বলেছে, অ্যাভারেজ পারচেস প্রাইসেস ফর অল মান্থস। তার মানে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই 3টে মান্থে যা টোটাল পারচেসড হয়েছে বা টোটাল পারচেস প্রাইস যা ছিল তার অ্যাভারেজ কত। তাহলে কি করব, আমরা এই সেলে গিয়ে অ্যাভারেজ ফাংশনকে কল করলাম, ট্যাব প্রেস করলাম। এবার আমার 3টে ডেটা রেঞ্জ, এতক্ষণ অবধি আমরা একটা ডেটা রেঞ্জ নিয়ে কাজ করছিলাম, এবার কিন্তু 3টে ডেটা রেঞ্জ। প্রথম ডেটা রেঞ্জ হচ্ছে জানুয়ারির এই রেঞ্জটা, নেক্সট ডেটা রেঞ্জ হচ্ছে ফেব্রুয়ারির এই রেঞ্জ। দেখো এক্সেল ইন্টেলিজেন্ট, অটোমেটিক্যালি ও দেখো যেই রেঞ্জ চেঞ্জ হচ্ছে ও একটা করে কমা প্লেস করে দিচ্ছে। থার্ড রেঞ্জ হচ্ছে এই রেঞ্জ। আমার কাছে আর কোনো রেঞ্জ নেই, আর কোনো মান্থ নেই, তাহলে আমাকে ব্র্যাকেট ওপেন আছে মানে ব্র্যাকেটকে ক্লোজ করতে হবে। ক্লোজ করার পর আমি এন্টার যেই মোমেন্টে প্রেস করলাম, এই 3টে মান্থের টোটাল পারচেস প্রাইসের অ্যাভারেজ ভ্যালু তোমাকে এটা দিল। তুমি যদি ইন্ডিভিজুয়ালি এই 3টে পারচেস প্রাইসের তুমি যদি সামেশন করে নাম্বার অফ আইটেমস দিয়ে ডিভাইড করো, তাহলে পরে তুমি দেখবে এক্স্যাক্টলি সেম ভ্যালু পাবে। তাহলে এটা ডিফারেন্ট রেঞ্জ থাকলে আমরা এইভাবে অ্যাপ্লাই করব অ্যাভারেজ ফাংশন। এবার যদি তোমাকে বলে কোনো একটা পার্টিকুলার আইটেম, সেটার কোনো একটা মান্থে অ্যাভারেজ পারচেস প্রাইস কত ছিল, আমি এখানে কি দেখতে পাচ্ছি, জানুয়ারিতে এই লিফট যে ভেন্ডার তার কাছে পাইনাপেলের পারচেস প্রাইস ছিল 6.35, আবার কোনো একটা সময়তে সেই লিফটটি প্রাইসকে রিডিউস করে 4.65 করেছে। তাহলে দুটো প্রাইস ডিফারেন্ট। তাহলে আমাকে যদি জিজ্ঞাসা করা হয় যে লিফট এই জানুয়ারিতে পাইনাপেলের জন্য অ্যাভারেজ পারচেস প্রাইস কতটা রেখেছিল, তাহলে আমি কি করব, এখানে গেলাম, ইকুয়াল সাইন দিলাম, অ্যাভারেজ ফাংশনকে কল করলাম, ট্যাব প্রেস করলাম। এইবার তুমি দেখো পাইনাপেল কোন কোন সেলগুলোতে আছে। এইখানে একটা সেল আর এইখানে একটা সেল, দুটো ইন্ডিভিজুয়াল সেল যাদের মধ্যে কোনো কন্টিনিউটি নেই। আর আমার জানুয়ারিতে দেখো কোনো পাইনাপেলের লিস্টিং নেই। কাজ হয়ে গেছে, ব্র্যাকেট ক্লোজ করো, এন্টার প্রেস করো। 6.35 আর তোমার 4.65,
দুটোকে যদি তুমি অ্যাড করে বাই 2 করো দেখবে এই রেজাল্টটা পাবে। বুঝতে পারলে কিনা বলো, যদি ইন্ডিভিজুয়াল সেলকে আমাদের অ্যাভারেজ করতে হয়। হ্যাঁ স্যার। বাকি স্টুডেন্টরা বুঝতে পেরেছো সবাই? হ্যাঁ Yes, স্যার sir. আচ্ছা, এবার দেখো আরেকটু তোমাকে বলছে কিরকম, তোমাকে বলছে যে এই জানুয়ারি, ফেব্রুয়ারি আর মার্চে অ্যাপেলের টোটাল যে ডিফারেন্ট প্রাইস ছিল, সেই টোটাল ডিফারেন্ট প্রাইসের অ্যাভারেজ পারচেস প্রাইস কত ছিল অ্যাক্রস অল দা ভেন্ডার্স, অ্যাক্রস অল দা মান্থস। তাহলে পরে এবার আমি কি করব, ইকুয়াল সাইন দিলাম, আবার অ্যাভারেজ ফাংশনকে কল করলাম। এবারে সার্চ করো, জানুয়ারিতে অ্যাপেল রয়েছে এইখানে, আর কোথায় অ্যাপেল রয়েছে? অ্যাপেল রয়েছে এইখানে। ফেব্রুয়ারিতে আমি একটা অ্যাপেলের রেঞ্জ পাচ্ছি, আর কোনো অ্যাপেল নেই। আবার মার্চে দেখো আমি একটা রেঞ্জ পাচ্ছি। তাহলে দেখো এবার ভালো করে আর্গুমেন্টটা দেখো, ইন্ডিভিজুয়াল নাম্বার, রেঞ্জ, আর আমার কাছে কিছু নেই। তার মানে এই টোটাল ভ্যালুগুলোর মধ্যে থেকে ও তোমাকে অ্যাভারেজ পারচেস প্রাইস অফ অ্যাপেল অ্যাক্রস অল দা মান্থস তোমাকে প্রোভাইড করছে। ব্র্যাকেট ওপেন আছে, ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, এন্টার প্রেস করলাম, দেখো আমি ভ্যালু পেয়ে গেলাম 8.792। এটা হচ্ছে এই অ্যাপেলের টোটাল জানুয়ারি, ফেব্রুয়ারি এবং মার্চের মধ্যে পারচেস প্রাইস। তাহলে দেখো সিঙ্গেল রেঞ্জ, মাল্টিপল রেঞ্জ, ইন্ডিভিজুয়াল সেল অ্যান্ড রেঞ্জ, সবকটা কম্বিনেশনই কিন্তু আমরা করলাম ডেটা সেটের ইনপুট ভ্যালু হিসাবে। দেখো ক্লিয়ার তো তোমাদের কাছে, সবার কাছে? হ্যাঁ স্যার। বাকি স্টুডেন্টরা বুঝতে পেরেছো? তাহলে ঠিক একই রকম ভাবে এইখানেও আমরা অ্যাভারেজ ক্যালকুলেট করতে পারবো ঠিক একভাবে। এটা দেখাচ্ছি না, সেম ভ্যালু, ওই অ্যাভারেজ করব। এবার আমরা রেঞ্জটাকে হরাইজেন্টালি সিলেক্ট করব, তাহলে পরে আমার এই হরাইজেন্টাল রেঞ্জ থেকে আমার অ্যাভারেজ ভ্যালু আসবে। এবং অ্যাভারেজ নাম্বারের হয়, টেক্সটের কোনো অ্যাভারেজ হবে না। তুমি যদি এখানে অ্যাভারেজ ক্যালকুলেট করতে চাও, যদি আমরা এখানে অ্যাভারেজ ফাংশনটাকে কল করে এই রেঞ্জটাকে সিলেক্ট করে এটা দিই, কি দেবে? এরর দেবে। কারণ কি, এখানে ও কোনো নিউমেরিক্যাল ভ্যালু বা নাম্বার পাচ্ছে না, ও টেক্সট পাচ্ছে। খালি নাম্বারই নেবে। ও শুধু নাম, কেন অ্যাভারেজ তো নাম্বারের হবে, কোনোদিন কোনো লোকের হ্যাঁ, নামের ও শুধু কখনো, নাম্বারই নেবে। হ্যাঁ কোনো নামের তো আর কখনো অ্যাভারেজ হয় না, এটা টেক্সট, সেই কারণের জন্য এরর দিচ্ছে। তাহলে অ্যাভারেজ শুধুমাত্র আমরা নাম্বারের জন্য অ্যাপ্লাই করতে পারবো। ক্লিয়ার তো? এইবারে আমরা একটা খুব ইম্পর্টেন্ট ফাংশনের দিকে যাচ্ছি, এই কাউন্ট এ অ্যান্ড কাউন্ট ব্ল্যাঙ্ক। ভালো করে দেখো কি কি জিনিসটা হবে। আমার এখানে একটা কিছু স্টুডেন্টের নেম দেওয়া রয়েছে, তাদের একটা ফিকটিশাস টেস্ট স্কোর দেওয়া আছে। আমাকে ক্যালকুলেট করতে বলেছে নাম্বার অফ স্টুডেন্টস ইন দ্যাট লিস্ট। তাহলে কি করব? ভালো করে দেখো, এইটা করতে গিয়ে আমরা দেখব কাউন্ট ফাংশনটা কাকে কাউন্ট করতে পারে, কাকে কাউন্ট করতে পারে না। আমার কাছে ফাংশনটা কি, ইকুয়াল সাইন দাও, ফাংশনের দেখো নাম লেখা রয়েছে কাউন্ট ফাংশন। তাহলে আমি এখানে লিখলাম কাউন্ট। দেখো কাউন্ট রিলেটেড যতগুলো ফাংশন আছে ও সব কটাকে এক্সেল দেখো এখানে লিস্ট আপ করেছে। আমার প্রথম ফাংশনটা দরকার, এরপরে আরো দুটো ফাংশন আছে, দুটো ফাংশন তোমাদের আমি বলবো একটু বাদেই বলবো। কাউন্ট ফাংশনটা দরকার, কাউন্ট হাইলাইটেড হয়ে আছে, কিবোর্ড থেকে ট্যাব প্রেস করো। যেই ট্যাব প্রেস করলে ও এবারে তোমার কাছে রেঞ্জ চাইছে যে কাউন্ট আমি কোথায় করব। আমি কি করছি ভালো করে দেখো, আমি কি করলাম, এই রেঞ্জ হিসাবে এই টেস্ট স্কোরের এই টোটাল ডেটা সেটটাকে সিলেক্ট করে দিলাম। অটোমেটিক্যালি তোমার কোয়েশ্চেন আসবে, স্যার আপনি এ তো চেয়েছে নাম্বার অফ স্টুডেন্টস, তাহলে টেস্ট স্কোরকে কেন সিলেক্ট করতে যাব? আমরা তো স্টুডেন্টের নামের এই রেঞ্জটাকে সিলেক্ট করব, তাহলেই তো কাউন্টটা আমাকে দেবে।
দেখি কি হয়। আমি এই টেস্ট স্কোরের এই টোটাল ডেটা রেঞ্জটাকে সিলেক্ট করলাম। ব্র্যাকেট ওপেন আছে, ব্র্যাকেটকে ক্লোজ করো, ক্লোজ করে এন্টার প্রেস করো। কতজন স্টুডেন্ট আছে? 20 জন। সত্যি সত্যি 20 আছে। এখানে স্টুডেন্ট স্টার্ট হচ্ছে রো নাম্বার 8 থেকে, শেষ হচ্ছে রো নাম্বার 27। তাহলে 8 থেকে 27 মানে হচ্ছে 20 রোজ, তার মানে 20 নাম্বার অফ স্টুডেন্টস। খুব ভালো কথা। এইবারে আমরা এটাকে ডিলিট করে দিই। এখানে তুমি একটা জিনিস দেখবে, যা কিছু করবো দেখবে এখানে নাম্বারগুলো অটোমেটিক্যালি চেঞ্জ হতে থাকবে, কারণ এটা র্যান্ডম নাম্বার সিলেক্ট করা আছে, ও নিজের মতো থেকে নিজে চেঞ্জ করবে। তাহলে এবার আমি আবার কাউন্ট ফাংশনকে কল করি। কাউন্ট ফাংশনকে কল করলাম, ট্যাব প্রেস করলাম। এইবারে আমি এই টেস্ট স্কোরের রেঞ্জটা না নিয়ে আমি এবারে স্টুডেন্টের এই রেঞ্জটাকে সিলেক্ট করলাম, কারণ ইন জেনারেল আমাকে যদি স্টুডেন্ট নাম্বার কাউন্ট করতে হয় তাহলে আমরা স্টুডেন্টের নাম থেকেই নাম্বার কাউন্ট করব। তাহলে নাম্বার অফ স্টুডেন্টস কাউন্ট করলাম, ব্র্যাকেট ক্লোজ করলাম, এন্টার প্রেস করছি। কি হচ্ছে দেখো, 0। তার মানে ও কাউন্ট করতে পারেনি। তাহলে এখান থেকে কি জিনিস আমাদের কাছে ক্লিয়ার হলো, সেটা হচ্ছে এক্সেলের এই কাউন্ট ফাংশন, এই যে কাউন্ট ফাংশন, ও শুধুমাত্র নিউমেরিক্যাল ভ্যালুকে কাউন্ট করতে পারে, ও কোনো টেক্সটকে কাউন্ট করতে পারে না। এটা ওর লিমিটেশন। কাউন্ট ফাংশন এক্সেলে প্রথমে রিলিজড হয়েছিল, কিন্তু করতে গিয়ে দেখা গেল যে এক্সেলের এই কাউন্ট ফাংশন টেক্সট ফাংশনকে বা টেক্সট ভ্যালুকে, ফাংশন বলবো না, টেক্সটকে ও কাউন্টের আন্ডারে আনতে পারছে না। সেই প্রবলেমটাকে ওভারকাম করার জন্য কাউন্ট এ ফাংশনটা এক্সেল এর পরের আপডেটে লঞ্চ করলো। কারণ আমাকে কাউন্ট করতে গেলে যেখানে কোনো নিউমেরিক্যাল সাপোর্টিং ডেটা, আজকে যদি আমার কাছে এই টেস্ট স্কোর গুলো যদি না থাকতো, ধরো এই যদি কলামটাই না থাকতো, তাহলে আমি নাম্বার অফ স্টুডেন্টসকে কাউন্ট ফাংশন দিয়ে কখনো ক্যালকুলেট করে বেরি করতে পারতাম না, কারণ ও শুধু নিউমেরিক্যাল ভ্যালুকে কাউন্ট করবে, কতগুলো নিউমেরিক্যাল ভ্যালু আছে এই রেঞ্জের মধ্যে, ও সেই নাম্বারটা তোমাকে শো করছে। কিন্তু এই রেঞ্জের মধ্যে কোনো নিউমেরিক্যাল ভ্যালু নেই, সেই কারণের জন্য তোমাকে 0 শো করছে। এবার ধরো আমি যদি এই সৌম্য দাসের নামের জায়গাতে একটা কোনো নিউমেরিক্যাল ভ্যালু ধরো 5 দিতাম, ওখানে দেখো অটোমেটিক্যালি ফর্মুলাটা যেহেতু রেঞ্জ সেট করা আছে, ও ওই 5টাকে তখন নিউমেরিক্যাল ভ্যালু পেয়ে গেল, এই টোটাল রেঞ্জে ও একটা ভ্যালু পেল, তাই জন্য 1 শো করছে। আমি যদি আবার এই প্রসেসটাকে আন্ডু করে দিই, আন্ডু করে দিয়ে যদি আমি নাম নিয়ে আসি, দেখো অটোমেটিক্যালি দেখো এখানে 0 হয়ে গেল। তাহলে কাউন্ট ফাংশন টেক্সট ক্যারেক্টারকে কাউন্ট করতে পারে না, ও শুধু নিউমেরিক্যাল ভ্যালুকে কাউন্ট করতে পারে। এইবারে এই টেক্সট ফাংশনের আমরা আরো কিছু জিনিস দেখব, একটু ওয়েট করো। আমরা এইবারে চলে আসি এই পার্টে। তাহলে প্রথম পার্টটা ক্লিয়ার হলো তো? কাউন্ট ফাংশন ইউজ করলে তোমাকে দেখতে হবে নিউমেরিক্যাল সেট অফ ডেটা বা নিউমেরিক্যাল ভ্যালুকে, টেক্সট ভ্যালু দেখলে আমার হবে না। ক্লিয়ার? এটা সবার কাছে এই মোমেন্টে সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। আচ্ছা, আচ্ছা এইবারে চলে আসো এই পার্টে। কি কি বলছে আমাকে প্রথমে বের করতে বলছে, ওই একই টেবিল, আমার এখানে টাস্ক বা কোয়েশ্চেন গুলো চেঞ্জ হচ্ছে। নাম্বার অফ ট্রানজাকশনস মেড অ্যাক্রস অল মান্থস, কতগুলো ট্রানজাকশন হয়েছে জানুয়ারিতে, ফেব্রুয়ারিতে অ্যান্ড মার্চে। তাহলে পরে আমি আমি এই সেলটাকে সিলেক্ট করি যেখানে আমার রেজাল্টটা দরকার, ইকুয়াল সাইন, কাউন্ট ফাংশনকে কল করলাম, ট্যাব প্রেস করলাম। এবার আমি কি করব, জানুয়ারি মাসে নিউমেরিক্যাল সেটটাকে, মানে আমি প্রাইসের এই রেঞ্জকে নিলাম, তারপর ফেব্রুয়ারির এই রেঞ্জকে নিলাম, তারপর মার্চের এই রেঞ্জকে নিলাম। দেখো 3টে ডিফারেন্ট রেঞ্জ,
অটোমেটিক্যালি কমা অ্যাপিয়ার করেছে। হয়ে গেল, ব্র্যাকেটকে ক্লোজ করো, এন্টার প্রেস করো, 24। প্রত্যেকটাতে দেখো 8টা করে কাউন্ট আছে, 1 2 3 4 5 6 7 8, 8 ইন্টু 3 মান্থস 24। কিন্তু যদি আমি এটাকে কাউন্ট ফাংশন দিয়ে আমি যদি ফ্রুট নেম এইগুলোকে সিলেক্ট করতাম বা ভেন্ডার নেম সিলেক্ট করে এন্টার প্রেস করতাম, ও 0 দিত, কারণ সেখানে কোনো নিউমেরিক্যাল ভ্যালু নেই। 24 পেলাম। এবার নেক্সট কি বলেছে, নাম্বার অফ ট্রানজাকশনস মেড ইন মার্চ। তাহলে কি করব, শুধু মার্চ মাসের ট্রানজাকশন নেব, তার মানে এই একটাই রো, একটাই ডেটা সেট আমার, সরি একটাই কলাম। তাহলে পরে ইকুয়াল সাইন দিয়ে কাউন্ট ফাংশন, এবার শুধু এই রেঞ্জটাকে নিয়ে নাও, হয়ে গেল 8। এখানে অল ওভার দ্য মান্থ ছিল, তাই জন্য 3টে নিয়েছিলাম। যখন আমাকে বলছে নাম্বার অফ ট্রানজাকশনস মেড ইন জানুয়ারি অ্যান্ড মার্চ, তখন আমায় কি করতে হবে, ইকুয়াল সাইন দিয়ে কাউন্ট ফাংশন, এবারে মার্চের এই নিউমেরিক্যাল সেট, সরি জানুয়ারির নিউমেরিক্যাল সেট আর এই মার্চের নিউমেরিক্যাল সেট নিয়ে নাও, ব্র্যাকেট ক্লোজ করো, এন্টার প্রেস করো, 8 + 8 16। এইবার তোমাদের কাছে আমার একটা কোয়েশ্চেন থাকবে, দেখি তোমরা কতটা কেয়ারফুলি ফলো করেছো। এবারে আমি আসছি আর একটা পার্টের দিকে, দাঁড়াও আমি এই জুম আউটটা থেকে বেরোই আমি। দেখো এইখানে এরকম কিছু ডেটা রয়েছে, মাঝখানে একটা ব্ল্যাঙ্ক রয়েছে। আমাকে বলেছে কতগুলো ডেটা আছে এই টোটাল রেঞ্জের মধ্যে ক্যালকুলেট করতে। তাহলে আমি কি করছি, ইকুয়াল সাইন দিলাম, কাউন্ট ফাংশনকে কল করলাম, এই এন্টায়ার রেঞ্জকে সিলেক্ট করলাম, ব্র্যাকেট ক্লোজ, এন্টার প্রেস করছি। কাউন্ট দেখাচ্ছে 7টা। আমি জানি টেক্সট থাকলে ও নেবে না, তাহলে এই দুটো টেক্সট ও নেয়নি। এবার নিউমেরিক্যাল ভ্যালু খোঁজার চেষ্টা করি, 100, 20%, 1/4, এই 3টে নিউমেরিক্যাল ভ্যালু, 0.00 নিউমেরিক্যাল ভ্যালু, 0.5 নিউমেরিক্যাল ভ্যালু, 6 জানুয়ারি 2025 এটাও একটা নিউমেরিক্যাল ভ্যালু। এটা কিন্তু ভেবো না টেক্সট ভ্যালু, এটা তোমাকে এইভাবে ডেটের ফর্মে শো করানো হয়েছে বলে ও এরকম ভাবে তোমাকে দেখাচ্ছে, এটা কিন্তু একটা নিউমেরিক্যাল ভ্যালু। 8:30 PM এটা একটা নিউমেরিক্যাল ভ্যালু, 100 নিউমেরিক্যাল ভ্যালু, 250 নিউমেরিক্যাল ভ্যালু। তাহলে ব্ল্যাঙ্কে ও নেয়নি। তার সাথে দেখো আমি তো কতগুলো পাচ্ছি, 1 2 3 4 5 6 7 8 9, তো 9টা হওয়া উচিত, ও 7টা দেখাচ্ছে। কেন দেখাচ্ছে কেউ বলতে পারো, কেন 9টা শো করছে না? কারণ আমি তো দেখতে পাচ্ছি 9টা নিউমেরিক্যাল ভ্যালু আছে। ও যেরকম টেক্সটকে নেবে না, সেরকম ব্ল্যাঙ্ক থাকলে কাউন্ট করবে না, কারণ কাউন্ট ও শুধু নিউমেরিক্যাল ভ্যালু থাকলে তবেই কাউন্ট করবে, আর অন্য কোনো কিছুতে কাউন্ট করবে না। তাহলে হিসাব অনুযায়ী তো আমার নিউমেরিক্যাল ভ্যালু রয়েছে 3 আর 4, 7 আর 2, 9। তাহলে তো 9 দেখানোর কথা, 7 দেখাচ্ছে। কেন কেউ বলতে পারো? কারণ স্যার ওই জানুয়ারিটা ওয়ার্ড লেখা আছে আর পিএম টা আছে বলে ওই জন্য ওদিকে না না, হচ্ছে না। এটা তো আমি যদি আমি তোমার কথা যদি আমি ঠিক বলে ধরি, তাহলে যদি ও জানুয়ারিটা না নেয় তাহলে তো হওয়া উচিত 8টা না? দেখো তো যোগ করে, যদি তুমি বলো জানুয়ারিটা স্যার জানুয়ারি নিচ্ছে না, তাহলে তো 8টা হওয়া উচিত, 1 2 3 4 5 6 7 8, তাই না? আর পিএমটাও তো দিচ্ছে না, এগুলো 830 আছে না, এগুলো সব নিউমেরিক্যাল ভ্যালু। এটা নিউমেরিক্যাল ভ্যালু কিনা দেখবে, এ দেখো আমি 6 জানুয়ারি 2025 দিলাম, এইবার দেখো এই
এটা ডেট হয়ে আছে, তুমি ডেটের থেকে নাম্বারে যাও, দেখো দেখতে পাচ্ছ হ্যাঁ এটা নিউমেরিক্যাল ভ্যালু, তুমি যা ডেট দাও তার একটা নিউমেরিক্যাল ভ্যালু এক্সেল সবসময় জেনারেট করে। এটা ডেটের ফরম্যাটে তুমি রেখেছিলে বলে, লং ডেটে আমি রেখেছিলাম বলে তুমি এটা এরকম 6 জানুয়ারি 2025 দেখতে পাচ্ছ, কিন্তু অ্যাকচুয়ালি এটা একটা নাম্বার, তুমি তাকে দেখছো এইভাবে, ওই নাম্বারটা মানে এক্সেল জানে দ্যাট ইজ 6 জানুয়ারি 2025, তাহলে এটা একটা নাম্বার। ঠিক একই রকম ভাবে তুমি যদি 8:30 PM কে নাম্বারে কনভার্ট করো, এ দেখো এটা 0.85 হয়ে যাবে, দ্যাট ইজ এ নাম্বার। তাহলে এগুলো নয়, তাহলে প্রবলেমটা কি হচ্ছে, প্রবলেমটা এটা কি ছিল, টাইম ছিল না, হ্যাঁ আচ্ছা এরকম টাইম ছিল না, এটা তো PM থাক, ঠিক আছে। তাহলে প্রবলেমটা কোথায় হচ্ছে, প্রবলেম হচ্ছে ওই এই 100 আর 250টাকে কাউন্ট করছে না, এগুলো তো সবই নাম্বার। তাহলে এই নাম্বারগুলোকে কাউন্ট করলে এই নাম্বারগুলোকে কেন কাউন্ট করছে না? দেখি তোমাদের অবজারভেশন পাওয়ার কতটা ভালো, কতটা তোমরা কেয়ারফুলি এই লাস্ট ক্লাসে যা হয়েছে তোমরা ফলো করেছো বা এখন করছো কিনা। একটু ভালো করে অবজারভেশনের উপর একটু স্ট্রেস দিয়ে বলার চেষ্টা করো তো, কেন ও এই নিচের এই 100 আর 250 কে নেয়নি। এনি আইডিয়া? বলো না, হ্যাঁ তোমার স্যার, যা মনে আসছে বলো না, যা তোমাদের মাথাতে আসছে, যা তোমাদের মনে আসছে তোমরা বলো না, শেয়ার করো না, অসুবিধা কি? স্যার কারণ স্যার উপরে দুটো টেক্সট হিসেবে রাখা আছে তাই জন্য। হ্যাঁ কি বললে পুষ্পিতা? 100 বা 250 এগুলো টেক্সট হিসেবে রাখা আছে তাই জন্য ও নিতে পারছে না। ভেরি গুড, এক্সিলেন্ট। এবার টেক্সট আছে তুমি কি করে বুঝলে পুষ্পিতা? অন্যান্য টেক্সট গুলো লেফট সাইডে আছে আর নিউমেরিক্যাল ভ্যালু গুলো রাইট সাইডে আছে। এক্সিলেন্ট। যখনই তোমরা কোনো ডেটা পুট করবে, তোমরা ডেটা দেখে বলতে পারবে ওটা নাম্বার না ওটা টেক্সট। টেক্সট ভ্যালু বাই ডিফল্ট সবসময় লেফট অ্যালাইন্ড হয়, আর নাম্বার সবসময় রাইট অ্যালাইন্ড হয়। এই 100 আর 250 তোমার কাছে নাম্বার হিসাবে অ্যাপিয়ার করলেও এই সেল দুটোর প্রপার্টি টেক্সট হিসাবে করা আছে। এই কারণের জন্য দেখো এই 100, 20%, 1/4 এদের মতন এ রাইট অ্যালাইন্ড নয়, এ লেফট অ্যালাইন্ড। তাহলে আমরা যতক্ষণ না পর্যন্ত নিজেরা অ্যালাইনমেন্ট চেঞ্জ করছি, বাই ডিফল্ট তুমি যখন একটা সেলের মধ্যে কোনো ডেটাকে প্লেস করবে, এটা মনে রাখবে এক্সেলের কন্ডিশন হচ্ছে লেফট অ্যালাইন্ড আর রাইট অ্যালাইনমেন্টের ডিফারেন্স। রাইট অ্যালাইন ও করবে হচ্ছে নাম্বারকে, আর লেফট অ্যালাইন করবে হচ্ছে টেক্সটকে। তাহলে এই দুটো হচ্ছে টেক্সট। দেখো সবার কাছে ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। পুষ্পিতা খুব ভালো আনসার, তুমি খুব ভালো কেয়ারফুলি ফলো করেছো, এটা সবাই মনে রেখো। তাহলে কাউন্ট ফাংশনের প্রবলেম হচ্ছে আমার রেঞ্জের মধ্যে টেক্সট চলে এলে ও কিন্তু পারবে না কাউন্ট করতে। এবার কাউন্ট ফাংশনের আরেকটা প্রবলেম আছে। কি প্রবলেম আছে দেখো, ধরো আমি কোনো একটা মান্থে কিছু কিছু ট্রানজাকশনকে জিরো করে দিলাম। জিরো করা মানে কি, ট্রানজাকশন হয়নি। তাহলে দেখো তো ভালো করে চেক করো, এই নাম্বার অফ ট্রানজাকশনস মেড অ্যাক্রস অল মান্থ এই নাম্বারটা চেঞ্জ করছে কিনা। জিরো করলাম, জিরো করলাম, জিরো করলাম, জিরো করলাম, নাম্বার চেঞ্জ করলো? এই 24 নাম্বারটা তো চেঞ্জ করলো না। কেন করলো না? কারণ ও জিরোকে একটা নাম্বার হিসাবে ট্রিট করছে।
তাহলে ট্রানজাকশন হয়নি, এটা তোমাকে যদি কাউন্ট ফাংশন দিয়ে বোঝাতে হয় তাহলে কি করতে হবে? 0 লিখলে হবে না, আমাকে সেলটাকে ব্ল্যাঙ্ক করে দিতে হবে। যেই ব্ল্যাঙ্ক করে দেবে তখন ও আর কাউন্ট দেখো নিচ্ছে না। আমি 3টে সেলকে ব্ল্যাঙ্ক করে দিলাম, দেখো 3টে কাউন্ট কমে গেল। তার মানে 0 ট্রানজাকশন, আমরা জানছি 0 মিনস কোনো ট্রানজাকশন হয়নি, কিন্তু এক্সেল এর কাউন্ট ফাংশন কিন্তু 0 কে ট্রিট করছে অ্যাজ এ নাম্বার, তাই জন্য ও কিন্তু সেটাকে কাউন্টের আন্ডারে আনছে। এটা কিন্তু কাউন্ট ফাংশনের আরেকটা লিমিটেশন। দেখো বুঝতে পারলে কিনা বলো? সবার কাছে ক্লিয়ার? হ্যাঁ স্যার। আচ্ছা, এইবার আমার তাহলে টেক্সটকে কাউন্ট করতে পারলো না, মহা সমস্যা। তাহলে কি করব? আমি এবার কাউন্ট এ ফাংশনটাকে ইন্ট্রোডিউস করব। সব সময়তে মনে রাখবে কাউন্ট এ ফাংশন কিন্তু আমার কাছে সেফ ফাংশন। কাউন্ট এ ফাংশন তোমাকে বলছে, অ্যাকচুয়ালি কাউন্ট এ ফাংশনটা লজিক হচ্ছে কোনো একটা ডেটা রেঞ্জের মধ্যে, ডেটা সেটের মধ্যে ও সমস্ত নন এমটি সেলকে কাউন্ট করবে, শুধুমাত্র এমটি সেলকে কাউন্ট করতে পারবে না। আমি আরেকবার রিপিট করছি, কাউন্ট ফাংশন আমরা কি দেখলাম? একটা ডেটা সেটে নিউমেরিক্যাল ভ্যালু থাকলে শুধু তাদেরকে কাউন্ট করবে। কাউন্ট এ ফাংশন বলছে যে না, তুমি আমাকে ডেটা সেটের মধ্যে যা, আমাকে একটা ডেটা সেট বা একটা যে ডেটা রেঞ্জ আমাকে দিয়েছো, ওর মধ্যে যদি কোনো এমটি সেল না থাকে তাহলে আমি দেখতে যাব না ওই সেলের মধ্যে টেক্সট ভ্যালু আছে না নিউমেরিক্যাল ভ্যালু আছে না অন্য কিছু আছে। আমার শুধু চেক করা ওই রেঞ্জের মধ্যে কোনো ব্ল্যাঙ্ক সেল আছে কিনা। ব্ল্যাঙ্ক থাকলে আমি কাউন্ট করব না, আদারওয়াইজ সেলের মধ্যে কোনো কিছু ইনপুট থাকলেই আমি সেটাকে কাউন্ট করব। তার মানে ছোট কথাতে বললে কাউন্ট এ ফাংশন একটা ডেটা রেঞ্জের মধ্যে সব সময়তে তোমাকে কাউন্ট করে দেবে নাম্বার অফ নন এমটি সেলস। এইটা হচ্ছে ওর প্রপার্টি। তাহলে পরে দেখো আমরা এবার নাম্বার অফ স্টুডেন্টসকে যখন কাউন্ট করছি, এখানে এই কাউন্ট কথাটা বাদ দিয়ে দাও, সিম্পলি নাম্বার অফ স্টুডেন্টস রাখো। তাহলে পরে কি হবে? ইকুয়াল সাইন দিয়ে এবার কিন্তু কাউন্ট নয়, সেকেন্ড ফাংশনটা। তাহলে ডাউন অ্যারো প্রেস করে কাউন্ট এ কে সিলেক্ট করো। কাউন্ট এ সিলেক্টেড হলো, ট্যাব প্রেস করলাম, ও আবার রেঞ্জ চাইছে। এইবার আমি টেস্ট স্কোর না নিয়ে আমি এবার স্টুডেন্টের রেঞ্জটাকে নেব। এই রেঞ্জের মধ্যে দেখো কোনো ব্ল্যাঙ্ক সেল নেই, ও দেখো এবার কাউন্ট করবে। ব্র্যাকেট ক্লোজ, এন্টার। এ দেখো 20 জন স্টুডেন্ট। কিন্তু আমি ধরো এখান থেকে এই স্টুডেন্টটাকে ডিলিট করে দিলাম, এই দেখো সঙ্গে সঙ্গে নাম্বারটা কমে 19 হয়ে গেল। আমি যদি এখান থেকে আরেকজনকে ডিলিট করে দিই, নাম্বার এমটি সেল থাকলে ও কাউন্ট করবে না। ওর কাজ হচ্ছে ডেটা রেঞ্জের মধ্যে নন এমটি সেলকে কাউন্ট করা। তাহলে পরে আমার যদি একটা ডেটা সেটের মধ্যে টেক্সট ভ্যালু, নিউমেরিক্যাল ভ্যালু দুটোই এক্সিস্ট করে, তাহলে পরে আমি কাউন্ট এ অপশনকে অ্যাপ্লাই করব। তবে আমি তোমাদেরকে বলবো কাউন্ট ফাংশনের থেকে কাউন্ট এ ফাংশনটা ইউজ করো, তাহলে পরে কোথাও ভুল হবার কোনো জায়গা থাকবে না। কিন্তু কাউন্ট এ ফাংশনেরও কিন্তু লিমিটেশন কাউন্টের মতন। যদি কোনো পারচেস বা ট্রানজাকশন 0 দিয়ে ডিনোটেড থাকে, ও কিন্তু সেটাকে কাউন্ট করে নেবে। এটা কাউন্ট ফাংশনেরও লিমিটেশন, এটা কাউন্ট এ ফাংশনেরও লিমিটেশন। তোমাকে সেলকে এমটি করতে হবে, তবেই ও সেটাকে কাউন্ট করবে না। তুমি যদি নাম্বার অফ ফ্রুটস পারচেসড অ্যাক্রস অল মান্থস করো, তাহলে পরে তুমি এবার কি করবে? কাউন্ট এ অপশনটা নেব, কাউন্টে নিলাম। এবার আমি ফ্রুটের নেমগুলোকে নিচ্ছি, দিয়ে এন্টার প্রেস করলাম।
আগের বারও দেখো 24 পেয়েছিলে, এবারও 24 পেলে। এবার ধরো দেখা গেল আমাকে বলল যে এই মোমেন্টে ডোর ড্যাশের ভেন্ডারের কাছে কিছু নেই, ফ্রুট নেই। নাম্বার কিন্তু দেখো চেঞ্জ হয়নি। কেন চেঞ্জ হয়নি? তার কারণ ও কিন্তু 0কে ট্রিট করছে অ্যাজ অ্যান ইনপুট। কারণ ও তোমাকে কি বলেছে, আমার রেঞ্জের মধ্যে সেলে নন এমটি যতগুলো সেল আছে আমি তাদেরকে কাউন্ট করব। তাহলে আমাকে যদি দেখাতে হয় যে ডোর ড্যাশের জানুয়ারি মাসে কোনো ফ্রুট তারা মানে তাদের তোমার ইয়েতে ছিল না, স্টোরেজে ছিল না, তাহলে পরে আমাকে এইটাকে পুরোটাকে এমটি করতে হবে। এমটি করলে তবে আমার এখানে নাম্বারটা নামবে, ডিক্রিজ করবে। এটা কাউন্টেরও লিমিটেশন, কাউন্ট ফাংশনের, কাউন্ট এ ফাংশনেরও লিমিটেশন। এবার ধরো এইরকম হলো, তুমি চাইছো এই 3টে মান্থে কতগুলো ব্ল্যাঙ্ক স্পেসেস রয়েছে বা একটা ডেটা সেটের মধ্যে কতগুলো ব্ল্যাঙ্ক স্পেসেস আছে। তাহলে তখন আমাদের কাউন্ট এ অর কাউন্ট এই দুটো ফাংশনের কোনো ফাংশন কাজ করবে না। এখানে একটা ছোট ডেটা সেট আমি এখানে দেখতে পাচ্ছি, এখানে 3টে নেই, আমি ধরো আরো কটাকে অফ করে দিলাম। তাহলে এবার আমি তাহলে নাম্বার অফ ব্ল্যাঙ্ক সেলস অর এমটি সেলস কি করে ক্যালকুলেট করব? তখন আমার কাছে যে ফাংশনটা আসবে সেটা হচ্ছে এই থার্ড ফাংশন, কাউন্ট ব্ল্যাঙ্ক। তার এই ফাংশনটার কাজ হচ্ছে একটা ডেটা সেট বা একটা ডেটা রেঞ্জের মধ্যে যে নাম্বার অফ এমটি সেলস অর ব্ল্যাঙ্ক স্পেসেস আছে, শুধুমাত্র সেই ব্ল্যাঙ্ক স্পেসেস গুলোকে ও কাউন্ট করবে। দেখো কাউন্টে ট্যাব প্রেস, সরি কাউন্ট ব্ল্যাঙ্ক ট্যাব প্রেস করলাম, ফাংশন কল হলো। এবার আমি এই রেঞ্জটা সিলেক্ট করলাম, এই রেঞ্জটা সিলেক্ট করলাম, এই রেঞ্জটা সিলেক্ট করলাম, হয়ে গেল। ব্র্যাকেট ক্লোজ করলাম, এন্টার। কি হলো? 1 মিনিট। আচ্ছা, ও একটা করে সিঙ্গেল রেঞ্জ নেবে, মোর দ্যান ওয়ান রেঞ্জও নিচ্ছে না। ঠিক আছে, আমি একটা একটা করে রেঞ্জ নিয়েই কাজ করি। তাহলে এর মধ্যে কতগুলো এমটি সেল আছে? 2টো এমটি সেল। যদি একই রকম ভাবে এইটাকে যদি করতে চাও, তাহলে পরে আমরা কাউন্ট ব্ল্যাঙ্কে যাই, ট্যাপ করলাম, এইবারে এই সেটটা নিলাম, তাহলে এর মধ্যে দেখো 3টে এমটি স্পেসেস আছে। তাহলে ধরো তোমার কাছে একটা যদি লার্জ সেট অফ ডেটা থাকে যার মধ্যে তুমি দেখতে চাইছো কোনো জায়গাতে এন্ট্রি হয়নি, এরকম ধরো তোমার কাছে একটা ডেটা সেট আছে যার ধরো নাম্বার অফ রোজ হচ্ছে সে 20,000 25,000, আর ধরো কলাম আছে এ থেকে স্টার্ট করে তোমার আপ টু সে এ জেড অব্দি। তাহলে এত লার্জ ডেটা সেটে তুমি তো ইন্ডিভিজুয়ালি ওখানে ওরকম ভাবে ব্ল্যাঙ্ক স্পেসেস খুঁজতে পারবে না। খোঁজার পদ্ধতি আছে, সেটা আমরা শিখবো, ডেটা ইন্টারপ্রিটেশন টুল যখন পরে শিখবো। কিন্তু এই মোমেন্টে আমার কাছে যদি বলতে চাই, ধরো কেউ তোমাকে জানতে চাইছে যে এই টোটাল ডেটা সেটের মধ্যে কোনো জায়গাতে ডেটা এন্ট্রি হয়নি এরকম কোনো কাউন্ট আছে কিনা, পুরো ডেটা সেটটাকে সিলেক্ট করে নিয়ে, বা পুরো ডেটা সেট সিলেক্ট না করে কলাম ওয়াইজ সিলেক্ট করে 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 তোমরা কাউন্ট ব্ল্যাঙ্ক দিয়ে চেক করে দেখে নিতে পারো যে ওই পার্টিকুলার কলামে কোনো ব্ল্যাঙ্ক স্পেসেস আছে কিনা, তার মানে যেখানে ডেটা এন্ট্রি হয়নি। তাহলে কাউন্ট শুধুমাত্র নাম্বারকে কাউন্ট করবে, কাউন্ট এ নাম্বার টেক্সট দুটোকেই কাউন্ট করবে, তার মানে নন এমটি সেলের নাম্বারকে কাউন্ট করবে একটা ডেটা রেঞ্জের মধ্যে। আর কাউন্ট ব্ল্যাঙ্ক কি করবে? শুধুমাত্র ওই রেঞ্জের মধ্যে কটা ব্ল্যাঙ্ক স্পেসেস রয়েছে তাদেরকে শুধু তোমার ক্যালকুলেট করবে। দেখো ক্লিয়ার হলো কিনা বলো, সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, ক্লিয়ার স্যার। আচ্ছা, এইবারে আমরা চলে আসছি আমাদের বেসিক ফাংশনের একেবারে লাস্টের দুটো ফাংশন, মিনিমাম অ্যান্ড ম্যাক্সিমাম। আমরা আগের বারের ওই ডেটা সেটটাকেই নিচ্ছি। এই ফাংশনটার নাম হচ্ছে ম্যাক্স অ্যান্ড মিন অর মিন অ্যান্ড ম্যাক্স, তুমি যাই বলো।
এবারে আমি চাইছি এই যে স্টুডেন্টরা এই যে মার্কস স্কোর করেছে এর মধ্যে কোন মার্কস ম্যাক্সিমাম। এখানে কিন্তু আমরা স্টুডেন্টের নাম পাচ্ছি না, ম্যাক্স মিন কিন্তু ভ্যালুর উপর ডিপেন্ডেন্ট। এবার স্টুডেন্ট কোন স্টুডেন্ট পেয়েছে এইটাকে দেখার জন্য আমাদের ডেটা ভিজুয়ালাইজেশন টুল লাগবে, যেটা আমরা এর পরে শিখব। আমি দেখি তোমাদের কালকের ক্লাসে ডেটা ভিজুয়ালাইজেশন টুলটা শেখাবো, যেটা দিয়ে তোমরা ডেটাকে ভিজুয়ালাইজ করতে শিখবে। আজকে আমার বেসিক ফাংশনটা কমপ্লিট হয়ে যাচ্ছে, এরপর ভেবো না কিন্তু ফাংশন এখানে শেষ হয়ে গেল, প্রচুর ফাংশন আমাদের জানতে হবে। আমরা শুধু এখন এক্সেলের ফান্ডামেন্টাল বা বেসিকটা শিখলাম। দেখো আমরা কি করব, প্রথমে আমাকে চাইছে মিনিমাম স্কোর, তারপর ক্যালকুলেট করতে বলছে ম্যাক্সিমাম স্কোর। তাহলে পরে আমি মিনিমাম ফাংশনকে রিকল করব, তাহলে মিন MIN। এবার মিন রিলেটেড যতগুলো আছে সব কটা তোমাকে লিস্ট করেছে, আমার প্রথম ফাংশনটা দরকার, তাহলে আমি মিন এই ফাংশনটা নিলাম, ট্যাব প্রেস করলাম। এবার তোমাকে একটা রেঞ্জ দিতে হবে, ও ওই রেঞ্জের মধ্যে মিনিমাম যে নাম্বারটা সেটাকে ফাইন্ড আউট করবে। তাহলে আমার রেঞ্জ কোনটা, রেঞ্জ হচ্ছে 8, এন্টার রেঞ্জ। রেঞ্জ দিয়ে দিয়েছি, ব্র্যাকেট ক্লোজ করো, এন্টার প্রেস করো, 28। তুমি যদি এই ডেটা সেটটাকে ফলো করো, এই দেখো 28 রয়েছে, আমরা দেখি 28 এর কম আর কোনো ভ্যালু আছে কিনা। দেখো আর কোনো ভ্যালু, খুব সিম্পল ফাংশন, মিন ডেটা রেঞ্জ, তার মধ্যে থেকে তোমাকে মিনিমাম ভ্যালুটা দিয়ে দেবে। তাহলে একই রকম ভাবে যদি আমাকে ম্যাক্স ভ্যালু ক্যালকুলেট করতে হয়, ম্যাক্সিমাম স্কোর, তাহলে আমি ম্যাক্স নেব, ফার্স্ট ফাংশন ম্যাক্স, ট্যাব প্রেস করলাম, ইকুয়াল সাইন, ম্যাক্স কল করলাম ফাংশনকে, ট্যাব প্রেস করলাম। এইবারে এই ডেটা সেটটাকে সিলেক্ট করো আবার আগের বারের মতন। আচ্ছা দাঁড়াও, আমার মনে হচ্ছে কিছু ডেটা সেট বাদ গেছে। আচ্ছা হ্যাঁ, একটু বাদ চলে গিয়েছিল। ম্যাক্স, এবারে এই ডেটা সেটটা, এবার তাহলে ও ম্যাক্সিমাম ভ্যালু তোমাকে দেবে ওই রেঞ্জের মধ্যে। এন্টার প্রেস করলাম, 87, দেখা যাক। দেখো 87 হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু। এটা খুব ভেরি সিম্পল ফাংশন। এটা তোমার কোথায় কাজে লাগবে, ধরো তুমি একটা স্টুডেন্টদের রেজাল্টকে অ্যানালাইজ করছো, তুমি জানতে চাইছো প্রত্যেকটা সাবজেক্টে ম্যাক্সিমাম কত নাম্বার স্কোর হয়েছে। তুমি ধরো তার রেসপেক্টে একটা পার্সেন্টাইল ক্যালকুলেশন করবে। তাহলে পার্সেন্টাইল ক্যালকুলেশন আমাদের কি করতে হয়, ওই পার্টিকুলার সাবজেক্টে যে ম্যাক্সিমাম পেয়েছে সেই নাম্বারটাকে 100% ট্রিট করে তার রেসপেক্টে বাকি স্টুডেন্টদের যে পার্সেন্টেজটা আসে দ্যাট ইজ পার্সেন্টাইল। তাহলে তুমি এই ম্যাক্স ফাংশনকে অ্যাপ্লাই করে তুমি ক্যালকুলেট করে নিতে পারছো ওই পার্টিকুলার সাবজেক্টে ম্যাক্সিমাম স্কোর কোনটা হয়েছে সেটা বের করা। দেখো এই ম্যাক্স মিনটা ক্লিয়ার হলো তোমাদের কাছে ফাংশনটা? ইয়েস স্যার, ক্লিয়ার স্যার। এবার দেখো এখানে আমাদের কিছু কোয়েশ্চেন আছে। কি ফার্স্টে বলেছে ম্যাক্সিমাম পারচেস অ্যামাউন্ট অ্যাক্রস অল মান্থস। এই যতগুলো পারচেস অ্যামাউন্ট ছিল জানুয়ারি টু মার্চ, এর মধ্যে ম্যাক্সিমাম কোন অ্যামাউন্টটা ছিল। তাহলে আমরা ম্যাক্স ফাংশনকে কল করলাম, ম্যাক্স ফাংশনকে কল করে ফার্স্টে এই রেঞ্জটা দিলাম, তারপর ফেব্রুয়ারির রেঞ্জ দিলাম, তারপর মার্চের রেঞ্জ দিলাম। এবারে ব্র্যাকেট ক্লোজ করলাম। তার মানে ও এই তিনটে রেঞ্জের মধ্যে যে ম্যাক্সিমাম নাম্বারটা পাবে যেটাইকেই ও ম্যাক্সিমাম হিসাবে ট্রিট করবে। এন্টার প্রেস করলাম, 12.5। এ দেখো এই জানুয়ারিতে ওয়ালমার্ট কিউই এই ফ্রুটটাকে সেল পারচেস প্রাইস দেখেছিল 12.5, আর দেখো কোথাও 12.5 এর থেকে বেশি ভ্যালু নেই। ঠিক আছে, ম্যাক্সিমাম অ্যামাউন্ট স্পেন্ট অ্যাক্রস জানুয়ারি অ্যান্ড ফেব্রুয়ারি, ওই একই জিনিস। হ্যাঁ স্যার, সেম স্যার, পারবো স্যার। এবার যদি বলে তোমাকে নাম্বার অফ টাইমস দ্য ভেন্ডার ওয়াজ অ্যামাজন, তাহলে কি হবে? অ্যামাজনটা সিলেক্ট করতে হবে খালি, যেখানে যেখানে অ্যামাজন। তখন আমাকে ভেন্ডারটা সিলেক্ট করতে হবে, তাই তো? হ্যাঁ না,
হ্যাঁ, অ্যামাজনে যেগুলো আছে সেগুলো সিলেক্ট করতে হবে। অ্যামাজনের পাশের এই ভ্যালুটা সিলেক্ট করতে হবে। হ্যাঁ, ওটা বলছি। অ্যামাজন সিলেক্ট করলে তো পাবে না, ও তো মানে নিউমেরিক্যাল ভ্যালু। হ্যাঁ, এই পারচেজ অ্যামাজনের যে অ্যামাউন্টটা নিয়ে কাজ করতে হবে। অ্যামাজনের যে ভ্যালুটা থাকবে সেটাই সিলেক্ট করতে হবে হ্যাঁ, আর কি। তাহলে একই রকম ভাবে মিনিমাম পারচেজ অ্যামাউন্ট অ্যাক্রস অল মান্থ যদি করতে হয়, তাহলে এবার কি করব? মিনিমাম ফাংশনকে কল করব আগের বারের মতন, এই রেঞ্জটা সিলেক্ট করব, এই রেঞ্জটা সিলেক্ট করব, এই রেঞ্জটা সিলেক্ট করব। দেখো 2.5 চেক করে দেখো, 2.5 এইখানে আছে, 2.5 এর থেকে দেখো কম পারচেজ ভ্যালু কিছু নেই। বাকিগুলো তাহলে করতে পারবে একই রকম ভাবে। Yes, sir. এবার একটা কথা তোমাদের বলে দিই, একটা জিনিস দেখো, এই যে যা যা আমরা করলাম, তোমরা যদি রিবনের মধ্যে এই ফর্মুলা ট্যাবে যাও, এই যে অটোসামের নিচে দেখো একটা ড্রপ ডাউন আছে, এখানে দেখো এই ফাংশনগুলো সব লিস্টেড রয়েছে। তোমরা এই নাম্বারগুলোকে অ্যাপ্লাই করতে পারো এই ফাংশনগুলো, কিন্তু শুধু অ্যাপ্লাই করলে হবে না, চেক করতে হবে রেঞ্জ ঠিকঠাক করেও সিলেক্ট করেছে কিনা, কোনো কিছু বাদ দিল কিনা, না হলে কিন্তু রেজাল্ট উল্টোপাল্টা হয়ে যাবে। তাই জন্য আমরা অটোসামের এই অপশনটা না ইউজ করে আমরা সবসময়তে ফাংশন নিজেরা হাতে করে লিখে নিজেদের মতো রেঞ্জ সিলেক্ট করে আমরা সবসময় ইনপুটে দিই। দেখো তাহলে আজকে যা যা ফাংশন আমরা করলাম তোমাদের সবার কাছে ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার, ক্লিয়ার স্যার। তোমাদের আমি এরকম একটা অ্যাসাইনমেন্ট দেব, সেখানে এরকম একটা ডেটা সেট থাকবে, সেখানে কিছু কোয়েশ্চেন্স থাকবে, এই কোয়েশ্চেন গুলো তোমাদের সলভ করতে হবে। ওকে স্যার। তাহলে আজকে আমরা ক্লাসে বেসিক ফাংশনস অফ এক্সেল, যেগুলো মোস্ট ফ্রিকোয়েন্টলি ইউজড, সাম, অ্যাভারেজ, কাউন্ট, কাউন্ট এ, কাউন্ট ব্ল্যাঙ্ক, মিন, ম্যাক্স, এই 7টা ফাংশনকে আমরা শিখলাম। এই লজিক প্রত্যেকটা ফাংশনের কেসে কাজ করবে, শুধু আর্গুমেন্টের জায়গাগুলো চেঞ্জ হবে। যখন আমরা লজিক্যাল ফাংশন করব তখন আমাদের লজিক সেট করতে হবে, কি লজিকটা আমি চাইছি সেটা আমাকে এক্সেলকে বোঝাতে হবে। সেটা আমরা লজিক্যাল ফাংশনে যখন যাব, লজিক্যাল ফাংশন আমরা অ্যাডভান্স পার্টের দিকে যখন যাব তখন করব। আমরা আপাতত বেসিক ফাংশন, এক্সেলের বেসিক ফাংশনটা শিখলাম। কালকের তোমাদের ট্রেনিং ক্লাসে আমি তোমার ডেটা ভিজুয়ালাইজেশনের বেসিক পার্টটা শেখাবো। দেখি ডেটা ভিজুয়ালাইজেশনের অ্যাডভান্স পার্টটা তোমাদেরকে আগে একটা এক্সাম্পল দিয়ে বোঝালে তোমরা বুঝতে পারছো কিনা দেখি। যদি দেখি তোমরা ধরতে পারছো তাহলে তোমাদের একবারে ডেটা ভিজুয়ালাইজেশনটা পুরোটা বলে দেবো। আর যদি দেখা যায় এখন বুঝতে অসুবিধা হচ্ছে তাহলে ওটা আবার বেস অ্যাডভান্স পার্টটা পরে বলবো। ডেটা ভিজুয়ালাইজেশন বলবো, ডেটা অ্যাকসেপ্টেন্স বলবো, ডেটাকে কিরকম ভাবে আমরা শর্ট করে খুব সুন্দরভাবে প্লেস করব মিস অ্যালাইন ডেটাকে, সেগুলো আমরা শিখব। এরপর আমরা ওই কিছু পিকচার ইনসারশন, তারপর প্রিন্টে যাই গিয়ে কিভাবে পেজ সেট আপ করবো, এইগুলো করে নিলে আমাদের এক্সেলের ফাউন্ডেশন পার্টটা ডান। আমরা তারপরে যাব হচ্ছে ইন্টারমিডিয়েট পার্টে। তাহলে আজকের ক্লাসে যা যা ফাংশন আমরা ডিসকাস করলাম সবাই বুঝতে পেরেছো তো? সবার কাছে ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। ওকে, তাহলে চলো আজকের ক্লাসটা আমি তাহলে এখানে শেষ করছি। তোমাদের সাথে আমার আগামীকাল দেখা হচ্ছে। যারা অ্যাসাইনমেন্ট এখনো সাবমিট করোনি তারা কিন্তু ওই 4টে অ্যাসাইনমেন্ট কিন্তু, সরি 5টা অ্যাসাইনমেন্ট দেওয়া আছে, 4টের গুগল ফর্মের লিঙ্ক দেওয়া আছে। 5th অ্যাসাইনমেন্টের গুগল ফর্ম লিঙ্ক আর ওই স্ক্রিন রেকর্ডিং এর ড্রাইভের লিঙ্কটা আমি দিয়ে দেবো। ওই 5টা কিন্তু আগে সাবমিট করে দাও সবাই, যারা এখনো সাবমিট করোনি। অনেকেই আজকে করে দিয়েছো, অনেকের বাকি রয়েছে। তো যারা কলেজে গেছিলে তারা সবাই করেছো, আর যারা বাড়ি থেকে 2-3 জন করে তারা দিয়েছে, বাকিরা কিন্তু করে ফেলো। ঠিক আছে, চলো তাহলে আজকে ক্লাসটা এখানে শেষ করছি আমি। কালকে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। হ্যাঁ, সবাইকে গুড নাইট, সবাই ভালো থেকো। আর এবারে কলেজ কিন্তু স্টার্ট হয়ে গেছে, সবাই কিন্তু এবার কলেজে কিন্তু যাওয়া শুরু করো, ক্লাস অ্যাটেন্ড করো।
চলো, গুড নাইট। গুড নাইট স্যার।